1800 সালের সময় কলকাতাটা কিরকম ছিল? তখন কলকাতা একটা অদ্ভুত জায়গা, একটা শহর ধরো নতুন তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিছু ইনকামের জন্য। এই সতীদাহ প্রথা যেটা তখন চলতো, এইটা কি সব ঘরে ঘরে চলতো না? মূলত ব্রাহ্মণদের ক্ষেত্রে, অবস্থাপন্ন রাজাদের ক্ষেত্রে, ক্ষত্রিয় যারা রাজা ছিলেন। আবার ওই সময় তুমি যদি রামমোহনকে দেখো, তখন শুনেছি যে রামকৃষ্ণদেবের এই মত হচ্ছে, রামকৃষ্ণদেব নাকি রেগুলার আফিম খেতেন। আমার অবাক লাগে যে এত বছর, এত প্রজন্ম পেরিয়ে রামকৃষ্ণদেব সমানভাবে আরো রেলিভেন্ট হয়ে উঠেছেন। বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে আমি চাই যে এমন একটা যুব সমাজ যাদের শিরদাঁড়া বা হাড় হবে লোহার মতো। আপনার সাথে সাক্ষাৎ হওয়া গ্রেটেস্ট বাঙালি আপনার কি মনে হয়? খুব বিতর্কিত বিষয়। এতদিন এই বইমেলাটা চালিয়ে আপনার কিরকম এক্সপিরিয়েন্স হলো? বাঙালির মধ্যে যে পড়ার প্রবণতা আছে, এটা পশ্চিমবঙ্গ বা বাংলা বলেই সম্ভব। নমস্কার। আজকে আমাদের অতিথি যে মানুষটি, তিনি লেখক, তিনি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের জেনারেল সেক্রেটারি, অর্থাৎ যারা কলকাতা বইমেলা আয়োজন করে, এবং তারই সাথে তিনি অত্যন্ত নামী প্রকাশনী সংস্থা চালাচ্ছেন, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। তার থেকে কলকাতা তথা বাংলার ইতিহাস নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কথা আমরা শুনব। তবে শুরু করার আগে, যেহেতু বাঙালির কথা, বাঙালির প্রিয় খাবার বিরিয়ানি, আজকে আমাদের এপিসোড স্পন্সর বিরিয়ানিজমকে ধন্যবাদ। বিরিয়ানিজম একটি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড। আপনারা যারা বিরিয়ানি লাভার, তারা বিরিয়ানি টেস্ট করার জন্য কিন্তু বিরিয়ানিজমে আসতে পারেন শ্রীরামপুরে। এই রেস্টুরেন্ট, এটি একটি 5 তলা রেস্টুরেন্ট শ্রীরামপুরের বুকে, এবং সম্ভাব্য গোটা বাংলার বুকে ওয়ান অফ দ্য লার্জেস্ট বিরিয়ানি রেস্টুরেন্ট। তো আপনারা যারা বিরিয়ানি লাভার, তাদেরকে স্বাগত রইল। অ্যাড্রেস এবং বাকি ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলুন বিরিয়ানির কথা সেরে এবার ত্রিদীপ বাবুর সাথে আড্ডায় একটু সময় কাটানো যাক। প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে কেমন কাটছে? সামনে আপনার অনেক একটা প্রেশার আসতে চলেছে, বইমেলা। এখন কেমন আছেন? কি করে সময় কাটছে? এখন একটু হালকা আছি, ভাল লাগছে, এবং ভাবছি যে এখন আমি মোটামুটিভাবে এই মুহূর্তে নিজের লেখালেখিতে একটু বেশি সময় দিতে পারছি, কারণ ডিসেম্বর থেকে আর আমাদের না খাওয়ার সময় নেই। আর এবারে 49 বছর, মানে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ, আন্তর্জাতিক কলকাতা। আর প্রতি বছর তো বইমেলাতে জনসমাগমও বেড়ে চলেছে। জনসমাগম বেড়ে চলেছে, শুধু জনসমাগম বলবো কেন, বই বিক্রিও বেড়েছে। যারা বলে যে খাবারের স্টলের বিক্রি বেড়েছে, খাবারের স্টলের অবশ্যই বিক্রি বেড়েছে। প্রতি বছরই নতুন নতুন খাবারের লোকজন চান, জায়গার জন্য আমাদের কাছে অ্যাপিল করেন বা অ্যাপ্লাই করেন। কিন্তু বইয়ের স্টলের সংখ্যা প্রতি বছর আমাদেরকে অসম্ভব প্রেসারে থাকতে হয়। আসলে কি বিষয়টা হচ্ছে যে কোভিড হয়ে যাওয়ার পরে প্রচুর নতুন নতুন ছেলে মেয়েরা এই বই প্রকাশনা জগতে এসছে, এবং এই বই প্রকাশনা জগৎটা তাদের মূলত ডিজিটাল মার্কেটিং নির্ভর। তারা বইমেলাটাকে ইউজ করতে চায় তাদের ব্র্যান্ডটাকে সাধারণ মানুষের কাছে দাঁড় করানোর জন্য। যেমন ধরো, আমি কথার কথা বলছি যে একটা কোনো কোম্পানি, ধরো বইচই বা এরকম কোনো একটা কোম্পানি, তাকে আমরা অনলাইনে দেখছি, অনলাইনে তার বই কিনছে, কিন্তু যেই মুহূর্তে সে বইমেলা একটা ফিজিক্যাল জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকছে, তখন মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা বাড়ছে। এবং এর ফলে আমাদের যেহেতু মাঠের মাপ বাড়েনি, ফলে আমাদের একটা খুব চাপের মধ্যে প্রত্যেক বছর কাটাতে হয়। ইতিমধ্যেই চাপ শুরু হয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের আবেদন, নিবেদন, অনুরোধের আসর শুরু হয়ে গেছে। তো তার মধ্যেই এই নিয়েই চলতে হবে। আমি
বইমেলার দিকটাতে আসবো, কিন্তু তার আগে একটা খুব ইন্টারেস্টিং আমার জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। আচ্ছা, এবং সেখানে আপনি কলকাতার ইতিহাস এবং সত্যি অসাধারণ কিছু ইতিহাস জানাচ্ছেন, যেগুলো থেকে আমরাও নিজেরাও জানতে পারি। একটা ভিডিও আমি আপনার ফেসবুক পেজে দেখছিলাম, আমি দর্শকদেরও বলবো সময় পেলে ওটা দেখতে। তবে আপনি যদি আরো একবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটাই সাক্ষাৎ হয়েছিল, সেটা নিয়ে একটু যদি বলেন, তারপর আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। আসলে রবীন্দ্রনাথ যখন খুব যুবক, হুম। তারপরেই তো ঠাকুর চলে গেলেন। ঠাকুর মারা গেলেন। রবীন্দ্রনাথের তখন বয়স কত? রবীন্দ্রনাথের বয়স তখন 22 বছর। হুম। কিন্তু দুজনের দেখাও কোনোদিন হয়নি, এবং দুজনের, রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন, আমরা সবাই জানি, এবং তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ বাড়িতে দুর্গাপুজো বন্ধ করে দিয়েছিলেন, কোনো মূর্তি পূজার বন্ধ করে দিয়েছিলেন। তৎসত্ত্বেও যেটা খুব মানে আমাদের কাছে মানে আকর্ষণীয় মনে হয়, দেবেন ঠাকুরের সঙ্গে বা রবীন্দ্রনাথের সঙ্গে খুব ঘনিষ্ঠতা না থাকলেও স্বামী বিবেকানন্দকে দেবেন ঠাকুর খুব স্নেহ করতেন। আচ্ছা। এবং স্বামী বিবেকানন্দ, নরেন দত্ত নিয়মিত আসতেন দেবেন ঠাকুরের কাছে, বা ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িতে। আচ্ছা। পরবর্তীকালে যখন মানে নরেন দত্ত পুরোপুরি স্বামী বিবেকানন্দ হয়ে গেলেন, হুম। আর দেবেন ঠাকুরও চলে গেলেন, হুম। তখন রবীন্দ্রনাথের সঙ্গে স্বামী বিবেকানন্দর একটা অদ্ভুত মানে দূরত্ব ছিল। সেই দূরত্বটা যেমন স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলছেন যে এই ঠাকুর পরিবার, রবি ঠাকুরের কথা বলতে গিয়ে, যে তারা এই বাংলাকে শৃঙ্গার রসে ডুবিয়েছে, এরকম কিছু কিছু আমরা স্বামী বিবেকানন্দর কথায় পাই। কারণ নিবেদিতাকে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে রবীন্দ্রনাথের এই যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এই যে বিশ্বভারতী, তার যে আদর্শ বাবার, সেখানে যুক্ত হওয়ার জন্য, সেখানে স্বামী বিবেকানন্দর আপত্তি ছিল। একদমই তাই। মানে আমি নিজে একবার একটা লেখা, অনেক দিন আগে আমার নিজের একটা রিসার্চ করেছিলাম, সেখানে আমি গাইডেন্স হিসাবে মণিশঙ্কর ওনার একটি লেখাকেও পেয়েছিলাম রিসার্চে। আমারও লেখাটা পাবলিশ হয়েছিল পরবর্তীকালে একটি লিটল ম্যাগাজিনে। আমি দেখেছিলাম যে বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে আমি চাই যে, কোট আনকোট বলছি, যে মানে এমন একটা যুব সমাজ যাদের শিরধারা বা হাড় হবে লোহার মতো, ওই ন্যাকা ন্যাকা কবি ভাব ওই দিয়ে চলিবে না, খোঁচাচ্ছেন রবীন্দ্রনাথ। এবার আবার ইন্টারেস্টিং তোমাকে বলছি, যেটা আমার কাছে খুব অবাক লাগছে, আবার বিবেকানন্দর যখন ঠাকুর বাড়িতে আসছেন, রবীন্দ্রনাথ তো প্রথম ব্রাহ্মদের জন্য ব্রহ্মসঙ্গীত প্রচুর লিখেছেন। আচ্ছা, বিবেকানন্দ কি আফটার বিং বিবেকানন্দ ঠাকুর বাড়িতে এসেছিলেন নাকি তার আগে এসেছিলেন? ঠাকুর বাড়িতে বিবেকানন্দ আফটার বিবেকানন্দ এসছেন বলে, নিবেদিতার বাড়িতে রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ একসঙ্গে একদিন এসছেন, মানে সাক্ষাৎ হয়েছিল দুজন। তার আগে ঠাকুর বাড়িতে যখন উনি নরেন দত্ত এসছেন, ব্রহ্মসঙ্গীত, বিবেকানন্দ অসাধারণ গান করতেন, ব্রহ্মসঙ্গীত দেবেন ঠাকুর তার কনিষ্ঠ পুত্রের ব্রহ্মসঙ্গীত বিবেকানন্দকে দিয়ে গাইয়েছেন, এরকমও আমরা জানতে পারছি। কিন্তু তখন উনি নরেন দত্ত, বিবেকানন্দ 1863, রবীন্দ্রনাথ 1861, 2 বছরের ছোট বড়। হ্যাঁ। তো কিন্তু বিবেকানন্দ হয়ে যাওয়ার পরে, যখন উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে সারা পৃথিবীতে হিন্দু ধর্মের প্রচার করার জন্য ছুটে বেড়াচ্ছেন, এবং বেলুড় মঠ তৈরির জন্য যখন টাকা জোগাড় করছেন, আমেরিকায় গিয়ে লেকচার দিচ্ছেন, ইংল্যান্ডে গিয়ে, তখন কিন্তু উনি আর ঠাকুর বাড়িতে আসেননি। একবার নিবেদিতা, আমার মনে হয় প্রথম ওই শিকাগো থেকে ফেরার পর থেকে ডিফারেন্সটা বিরাটভাবে বাড়তে থাকে, এবং তারপরে তো বিবেকানন্দ পরবর্তীকালে আরেকবার যান আমেরিকায়, দ্বিতীয় সফর ডোনেশন সংগ্রহের জন্য শুরু হয়, এবং ওই ভদ্রমহিলা ম্যাকলিয়ার তিনি প্রচুর টাকা বিবেকানন্দকে দিয়েছিলেন, তুলে দিয়েছিলেন। পরে ওটা নিয়ে বিতর্ক। হ্যাঁ, বিবেকানন্দ তো বিতর্ক, দেখো একজন মানুষ যখন এই জায়গায় পৌঁছে, রবীন্দ্রনাথকে নিয়ে কি আমাদের কম বিতর্ক? আর বিবেকানন্দ নিবেদিতার সম্পর্ক নিয়ে কি আমাদের মধ্যে মাঝে মাঝে দোলাচল নেই? আছে। কিন্তু
এই মানুষগুলো না এমন একটা লেভেলে নিজেদেরকে তুলে নিয়ে গেছিলেন যে বিতর্কের ঊর্ধ্বে। স্বামী বিবেকানন্দ কাছে নিবেদিতা বলছেন যে আমি কিন্তু তোমাকে দেখেই এসছি। তো বলছে হ্যাঁ আমি তোমাকে বোন হিসেবে গ্রহণ করেছি, আমাদের দুজনের পথ কিন্তু সাধনার পথ, আমাদের দুজনের কিন্তু পারস্পরিক জীবনযাপন বা একসঙ্গে জীবনযাপনের পথ নয়। এইটা বলার জন্য যে গাটস লাগে, যে সাহস লাগে, সেটার জন্য বিবেকানন্দ আবার স্বামীজিকে নিয়ে আলাদা একটা এপিসোড আলাদা এপিসোড মানে ওই বইটা পড়ার জন্য তুমি রামকৃষ্ণকে নিয়ে আলাদা এপিসোড করা উচিত। একটা মানুষ অশিক্ষিত, সো কল্ড মানে কোন পুঁথিগতভাবে, হ্যাঁ হ্যাঁ, তার রামকৃষ্ণ কথাবৃত তুমি পড়ো, তুমি অবাক হয়ে যাবে যে এই কথাগুলো ওই মানুষটা বলছেন কোন অলৌকিক শক্তিতে, আর কত সহজে, কত কঠিন বিষয়, সহজে কঠিন বিষয় আমাদেরকে বলে যাচ্ছেন। স্বামীজি সম্পূর্ণভাবে বিতর্কে উঠতে, যেমন শ্রীরামকৃষ্ণ, তার ওই যেটা বলছিলাম যে আমাদের একজন সেই অর্থে স্বশিক্ষিত মানুষ আর প্রথাগতভাবে অশিক্ষিত মানুষ এমন কিছু কথা আমাদের জীবনের জন্য বলে গেছেন, মানুষের জন্য বলে গেছেন। তুই ভাবো যে বিদ্যাসাগরের বাড়িতে উনি গেছেন, বিদ্যাসাগর তো জানা যায় যে খুব একটু রূঢ় প্রকৃতির ছিলেন এবং একটু নাস্তিকও ছিলেন, মানে যদি আমরা সেভাবে দেখি বেশ কিছুটা, এবং অত্যন্ত গোয়ার গোবিন্দ। উনি রামকৃষ্ণকে এটা পছন্দ করতেন। রামকৃষ্ণ নিজে চলে গেছেন তার বাড়িতে, দেখতে এলাম যে তুমি বিদ্যাসাগর, তুমি একটা মোটর গাড়িতে যেতেন না উনি তখন, একটা মোটর গাড়িতে, হ্যাঁ মোটর গাড়িতে চড়তেন, মানে সেই মোটর গাড়িটা তো ওনার যে পরম ভক্ত বলরাম বসুর বাড়িতে উনি থাকতেন। তুমি পারলে আমার ওই বলরাম বসুর পেজটাও দেখো, বলরাম বসুকে নিয়ে আমি একটা পেজ করেছিলাম। বলরাম বসু বাড়িতে থাকতেন এবং ওনার ওই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ওই সময় উনি দক্ষিণেশ্বর থেকে ঘোড়াগাড়ি নিয়ে এখানে আসতেন, বা তোমার মানে গঙ্গায় ভেসে আসতেন। তারপরে বলরাম বসুর বাড়ির থেকে এই মোটর গাড়ি করে কলকাতার বিদ্যাসাগর বা অন্য কোথাও, ওই যেখানে তোমার প্রথম রামকৃষ্ণ, যে কথাটা দিয়ে তুমি শুরু করেছিলে, রামকৃষ্ণ মানে আমাদের রবীন্দ্রনাথের একমাত্র সাক্ষাৎকার হয়েছিল, সেই বাড়িতে উনি যে গেছিলেন, রবীন্দ্রনাথ তার ব্রহ্মসঙ্গীত শুনেছিলেন এবং রামকৃষ্ণদেব পরমহংসদেব বিভোর হয়ে সেই রবীন্দ্রনাথের গলায় ব্রহ্মসঙ্গীত শুনেছিলেন। এই যে বিরাট হৃদয় উদারতা, যে যত মত তত পথ। তুই ভাবো তো কতটুকু কথা, যত মত তত পথ, মানে আমি সবকটা ধর্ম কি রামকৃষ্ণ বলছেন, ধর্ম যা সমাজকে ধারণ করে রাখে। মানে আমাদের সমাজের যে মূল্যবোধ, সমাজের যে মানবিকতা, এগুলোই উজ্জীবিত করা হচ্ছে ধর্মের কাজ। আমি পুরো হারিয়ে যাচ্ছি, আমি এক এক করে শুরু করার চেষ্টা করছি, তবে আপনাকেই ইন জেনারেল আমি এটা পডকাস্টের শেষে অনুরোধ করি, আপনাকে আমি শুরুতেই অনুরোধ করে রাখছি, আরও অনেকগুলো এপিসোড কিন্তু করব। একদম শুরুর দিকে যখন রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়ছেন, ইত্যাদি ইত্যাদি করছেন এবং ব্রাহ্ম সমাজটা তৈরি হচ্ছে, ওই সময় একদম ওই 1800 সালের সময় কলকাতাটা কিরকম ছিল? দেন আমি 1820 রামকৃষ্ণদেব, তারপর আস্তে আস্তে এগোবো। 1800 সালের কলকাতা সাংঘাতিক কলকাতা ছিল। একটা শহর ধরো নতুন তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিছু ইনকামের জন্য, কিছু ধান্দার জন্য বিভিন্ন ব্যবসায়ীরা আসছেন, তারা ইংরেজকে কে কতটা বেশি তেল মারতে পারবেন বুঝতে পেরেছে। তখন এখানে পুরো কন্ট্রোল ইংরেজের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তখনও কিন্তু আমাদের রানীর শাসন শুরু হয়নি। রানীর শাসন শুরু হলো আফটার সিপাহি মিউটিনি, সিপাহি বিদ্রোহ 1857। তো তখন কলকাতা একটা অদ্ভুত জায়গা। কিছু লোক তারা মানে এই ধরো রামদুলাল সরকার, যার নামে রামদুলাল সরকার স্ট্রিট, ওইদিকে তোমার ছাতুবাবু, লাটুবাবু, এরা এবিডি স্ট্রিটে এরা পায়রা ওড়াচ্ছে, তোমার মুরগির লড়াই করছে, মানে এদের টাকাটাকে ওই ব্রিটিশদের সাথে তখন বাণিজ্য হচ্ছে, ব্রিটিশের সাথে ওরা হচ্ছে দেওয়ান, মানে ওদের কমিশন ফিক্সড। এরা সব জগৎ শেঠের গোষ্ঠী, এদের সমস্ত কমিশন ফিক্সড হয়ে গেছে যে ব্রিটিশরা এইখান থেকে এই মালটা গস্ত করে এখান থেকে রেশম, ধরো সিল্ক চলে যাচ্ছে ইংল্যান্ডে, র সিল্ক, সেখান থেকে ব্রিটিশদের জিনিস তৈরি হচ্ছে।
পরাধীন হওয়ার পরে তো ব্রিটিশরা প্রথম যেটা করলো যে আমাদের নিজস্ব যে শিল্পগুলো ছিল সেগুলোকে নষ্ট করলো। কেটে দিল, দিয়ে আমাদের এখান থেকে র মেটেরিয়াল নিয়ে সেগুলো নিয়ে যাচ্ছে ওদের দেশে, এটাই ওদের, এবং যেটা নিয়ে আমাদের পরবর্তীকালে আন্দোলন হয়েছে নীল, মানে নীল চাষ নিয়ে, নীল চাষীদের আন্দোলন, যেটা নিয়ে দীনবন্ধু মিত্র নীল দর্পণ লিখলেন। তো সেই সময়টায় কলকাতায় এই মোসাহেব, ইংরেজের মোসাহেব, আবার এই যারা তৎকালীন বাবু সমাজ তাদের মোসাহেব, তাদের বাইজি পাড়া, বেনারস আস্তে আস্তে এরা চলে এসছে। ইংরেজরা তো সব এদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে কাউকে বার্মাতে পাঠাচ্ছে, কাউকে কলকাতার টিপু সুলতান, কলকাতার মেটিয়া বুরুজ, এইসব জায়গাগুলোতে এনে ফেলছে। তো মানে বিভিন্ন যে মুসলিম নবাব এবং যাদেরকে যাদের হারাচ্ছে তুলে এনে কলকাতা একটা জায়গায় সেট করে দিচ্ছে। আচ্ছা, তাহলে ওদের ওখানে যারা বাইজি তারাও পিছিয়ে আসছে। তখন এখানে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা ব্রিটিশদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পুরোপুরি, এবং শেরিফদের হাতে। তখন মূলত শেরিফরা চালাচ্ছে ওই স্টাইল। তখন শেরিফরা আস্তে আস্তে লালবাজার তৈরি হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের ধাঁচে, অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তখন অত্যন্ত পুর, মানে খুবই সেই অর্থে একটা মানে হ্যাপাজার্ড অবস্থা চলছে। তো এবং সেই সময় কিন্তু সেই সময়ে আবার ব্রিটিশদের মধ্যে এমন কিছু মানুষ এলেন যারা মূলত আয়ারল্যান্ডের লোক বা স্কটল্যান্ডের লোক, প্রপার ব্রিটেনের লোক নয়। ব্রিটেন তো 3টে দেশ নিয়ে তৈরি, একটা হচ্ছে আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর ইংল্যান্ড। তো এই ইংল্যান্ডের যারা লোক নয় তারা কিন্তু মনে মনে ভারতের এই যারা তাদের পক্ষে এই ডিরোজিওকে আমরা পাচ্ছি, বেথুনকে পাচ্ছি, এই যে সময়টা। আবার ওই সময় তুমি যদি রামমোহনকে দেখো, এক্স্যাক্টলি একটা অন্ধকার একটা সমাজ। বিদ্যাসাগর তো পরে আমার এখনো গুজবাম দিচ্ছে, বাঙালির ইতিহাস শুরু হচ্ছে। হ্যাঁ, মানে বাঙালির ইতিহাস শুরু হচ্ছে। রামমোহন রায় তার বাড়িতে এক ধরনের মানসিকতা, তিনি সেই মানসিকতার সম্পূর্ণ বিরোধী। তিনি ইংল্যান্ডে যাচ্ছেন তার জন্য আলাদা, এদিকে তার জন্য আলাদা কিন্তু তোমার পাচক যাচ্ছে এখান থেকে, যে উনি কোনো অন্য ধর্মের পাচকের হাতে রান্না খাবেন না। আবার সেই লোকটাই নারী শিক্ষা, সতীদাহ, এই জায়গাগুলোকে খুলে দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এই যে আলাদা করে যে রাঁধুনি যাচ্ছে বা পাচক যাচ্ছে, এটা কি রামমোহন নিজেই ব্যবস্থা করে, বাড়ির লোক? না, বাড়ি থেকে তখন তো বের করে দেওয়া হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আবার উনি বাড়িতে ঢুকলেন। ওনার পাণ্ডিত্যটা এমনই ছিল অরিজিৎ, যে তুমি ভাবো যে উনি তিব্বতে চলে গেলেন। তখনকার দিনে চলে যাচ্ছে তিব্বতে। কেন? তিব্বতের যে বৌদ্ধ ধর্ম, আমাদের তো বৌদ্ধ ধর্মের অনেকগুলো ভাগ আছে, মহাযান, হীনযান, আর একটা ছিল বজ্রযান। এই বজ্রযানটা হচ্ছে টিবেটিয়ান, যারা আমাদের এই তারা, এই যে আমাদের তারা মা কালী, এই কনসেপ্টগুলো তো মিক্সড হয়ে আসছে টিবেটিয়ান কনসেপ্ট থেকে। এই তন্ত্র মন্ত্র সাধনা, এটার খোঁজে রামমোহন যাচ্ছেন। টিবেটিয়ান পুঁথিগুলো, টিবেটিয়ান ভাষা জানেন না, ওইখানে উনি থাকলেন তিব্বতে গিয়ে ওরা, ওদের নিয়ম ছিল যে তুমি তখন তো এই মোবাইলের কথা ভুলে যাও, কোনো ছবি তোলার তো কোনো জেরক্স ছিল না। আমি ভাবছি জেরক্স ছিল না। ওই অবস্থা উনি হেঁটে হেঁটে বাড়ি থেকে না জানিয়ে কত কঠিন কাজ, এবং ওখানে গিয়ে উনি তিব্বতে থাকলেন। এবার তিব্বতে থেকে তিব্বতীয়ান ভাষাটা শিখলেন। পাণ্ডিত্য তো অসাধারণ। টিবেটিয়ান আর মানে আমাদের আরবি, ফার্সি, ইংরেজ, ইংলিশ, বাংলা, সংস্কৃত, কতগুলো ভাষা, 7-8, তার সঙ্গে তিবেতিয়ান ভাষা যোগ হলো। উনি শিখলেন, শিখে তিবেতিয়ান পুঁথি পড়তে শুরু করলেন। এবার টিবেটিয়ান লামাদের সন্দেহ হলে এখান থেকে যাচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। একই মানে ওখানে 2টি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়, টিবেটিয়ান 2টি মেয়ের সঙ্গে। তারা
ওকে বলে যে ওরা কিন্তু তোমায় ধরে ফেলেছে। তিনি বলেন কীরকম? বলছে তুমি যে সমস্তটা আত্মস্থ করে নিয়ে যাচ্ছ এখান থেকে, ওরা বুঝতে পেরে গেছে, তুমি পালাও। ওই দুটি মেয়ে ওকে পুরো টিবেটিয়ান বর্ডার পাস করে এই নাথুলা বর্ডার দিয়ে রামমোহন আচ্ছা। ফিরে আসেন প্রাণ বাজি রেখে। এবং ততদিনে উনি কিন্তু তিব্বতের যে বৌদ্ধ ধর্মের যেই পুঁথির বিরাট অংশ আত্মস্থ করেছেন। উনি যদি থাকতে পারতেন হয়তো পুরোটাই আরো বেশি, আত্মস্থ হ্যাঁ। করতে পারতেন, কিন্তু সেটা করলেন। এবং করার পরে আজকে যে আমরা দেখতে পাই যে বৌদ্ধ ধর্ম নিয়ে, বৌদ্ধ ধর্ম তন্ত্র নিয়ে হচ্ছে, তো এগুলো কিন্তু অত যুগ আগে রামমোহন আমাদেরকে বাঙালিকে মানে এই ব্যাপারে জানিয়ে গেছিলেন যে তিব্বতের তারা, এই যে বিভিন্ন চণ্ডীর রূপ, তারার বিভিন্ন রূপ, এগুলো তুমি দেখবে কিছু কিছু জায়গায়। আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমি গেছিলাম সোনারপুরে আমাদের এক লেখক জয়দীপ চক্রবর্তীর বাড়িতে। ওদের বাড়িতে একটা কালী ঠাকুর আছে। তুমি কালী ঠাকুর দেখলেই বুঝতে পারবে যে আমাদের কালী ঠাকুর নয়। চোখগুলো ছোট ছোট, নাকটা থ্যাবড়া, দেখলেই বোঝা যায় যে হচ্ছে মঙ্গোলিয়ান কালী ঠাকুর। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এটা তিব্বতীয় তারা, তাকেই আমরা কালী বলে গ্রহণ করেছি। অথচ এই কালী মায়ের কনসেপ্টটা কিন্তু পরবর্তীকালে তো মিশে গেছে। এটা এসছে কিন্তু আমাদের দ্রাবিড় সভ্যতা থেকে। আমাদের দুর্গা হচ্ছে আর্য সভ্যতা, কালী কিন্তু আমাদের অরিজিনাল দ্রাবিড় সভ্যতার। সে কালো গায়ের রং, কালো কুচকুচে, সেই মুন্ড ধারিণী, একটা ভয়ঙ্কর রূপ, এটা কিন্তু মানে তুমি অরিজিনাল বেদ উপনিষদে পাবে না। পরবর্তীকালে আমরা এটাকে মধ্যে মিশে গেছে আমাদের। এবার তার সঙ্গে মিশছে তিব্বতের রূপ। তুমি ভাবো যে ধর্মটা কিভাবে যুগে যুগে পাল্টে গেছে। এবার সেখান থেকে উনি এলেন এবং এসে উনি এই হিন্দু ধর্মকে বের করতে চেষ্টা করলেন অন্ধকার থেকে। অন্ধকারটা কি? কুসংস্কারে ডুবে সংস্কার, সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাটা, আপনাকে থামাতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার নিজের অনেক প্রশ্ন। এই সতীদাহ প্রথা যেটা তখন চলতো, এইটা কি সব ঘরে ঘরে চলতো না কিছু কলকাতা স্পেসিফিক বাড়িতে এটা চলতো? কলকাতা না, বাংলার মানে সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে, মূলত ব্রাহ্মণদের ক্ষেত্রে, অবস্থাপন্ন রাজাদের ক্ষেত্রে, ক্ষত্রিয় যারা রাজা ছিলেন, জমিদার, মানে রাজা তো কিছু ছিলেন না, এদের রাজ মানে পদবি দিয়েছিল ইংরেজ, তারা ক্ষত্রিয়, ব্রাহ্মণদের পরের অংশ। আলাদাভাবে এখন তারা কায়স্থর মধ্যে মিশে গেছে, কিন্তু সেই তাদের মধ্যে এটা ছিল। এটার পেছনে একটা কারণ আছে। এটার পেছনে কারণ হচ্ছে যে একে মেরে ফেলতে পারলে সম্পত্তি দখল। তুমি ঠিক জায়গাটা ধরেছ। এই সম্পত্তির জন্য এটা করা হতো, মেয়েদের যাতে কোনোভাবে সম্পত্তির মধ্যে না আনতে হয়। যাদের ঘরের মেয়ে, যাকে পুড়িয়ে মারা হচ্ছে, সেখান থেকে তো একটা রেজিস্ট আসার কথা। আসতো না, সামাজিক কারণে আমি জিজ্ঞেস করছি। আসতো না মানে তখনকার পরিবেশ এমন ছিল, এটাকেই যেন ভবিতব্য হিসেবে মেনে নিয়েছিল। ইচ্ছা করে যেমন ধরো জব চার্নক একজন তো ওইভাবেই একটি মেয়েকে তুলে এনেছিল, আমরা পড়েছি। জব চার্নক বা অ্যান্টনি ফিরিঙ্গি, যাদের কথা আমরা পড়ছি, তারা তো এই সতীদাহতে একটি মেয়ে যাচ্ছিল ঘাটে, সেখান থেকে তুলে নিয়ে আসে। জব চার্নকও তাই, অ্যান্টনি ফিরিঙ্গিও তাই, যিনি অ্যান্টনি কবিয়াল হয়েছিলেন। আচ্ছা। কালীমূর্তি সিনেমাও হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি। তো এরা কিন্তু এই সতীদাহের যে সমস্ত, এবং সবচেয়ে ওখানে তো সেই সময় যেটা মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল, কুলীন প্রথা। রামমোহন এরও বিরুদ্ধে গেছিলেন ভয়ঙ্করভাবে। সেটা হচ্ছে যে কুলীন ব্রাহ্মণরা একের পর এক বিবাহ করতেন। তাদের কোনো সংসার যাত্রা নির্বাহ করার জন্য নিজেদের কোনো উপার্জন করার দরকার পড়তো না। তারা তাদের বাড়িতে যেতেন, যজমান এবং তার শ্বশুর বাড়ি 12টা 14টা 15টা। মানে আমি তার একটা উদাহরণ নিজের ক্ষেত্রে দেখতে পাই। আমার বাবার দিদিমা সারা জীবন আমাদের বাড়িতে থেকেছেন, মানে আমরা বড় মা বলতাম। আমি যখন ছোট, বছর 5 বয়স, আমার হালকা স্মৃতি রয়েছে, তখন উনি মারা যান, বেশ দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তো আমার দিদিমার 4টি মেয়ে এবং একটি
সন্তান মানে পুত্র সন্তান হয়েছিল। তারা আমার বাবার একজন মা আর বাকিরা মাসি, একজন মামা। এই পুরো সংসারটা আমার দাদু যেহেতু নিজে ব্যবসাপত্র করে, প্রথম বইয়ের ব্যবসা করে, অবনীভূষণ চট্টোপাধ্যায় গণিতের বই লিখে প্রচুর টাকা উপার্জন করেছিলেন বইয়ের, টেক্সট বইয়ের জগতে। তো তারা আমাদের বাড়ির উপর ডিপেন্ডেন্ট ছিল। আমার মানে বাবার দিদিমা আজীবন, যখন ওপার বাংলা থেকে এরা উদ্বাস্তু হয়ে চলে এলো এখানে, আমাদের বাড়িতেই দিন কাটিয়েছে। তার কি ছিল, তিনি অপেক্ষায় থাকতেন যে কবে তার স্বামী আসবে। যতদিন তার যৌবন ছিল স্বামী আসতেন, বছরে একবার করে একটি সন্তান উৎপাদন করে দিয়ে চলে যেতেন, টাকা পয়সা প্রচুর নিয়ে। নিয়ে যেতেন, দিয়ে যেতেন না? দিয়ে যাওয়ার প্রশ্নই নেই, টাকা পয়সাও নিয়ে আসতেই তো আসতেন। এবং এরা ছিল জমিদার, মানে আমার বাবার দিদিমার ফ্যামিলি জমিদার। উনিও জমিদার কিনা আমি জানি না, আমার কোনো ধারণা নেই। এই জমিদাররা অপেক্ষা করে থাকতো যে আমার জামাই আসছে, 1 মাস 2 মাস থাকতো, দেখে আরেকটা মেয়ের বাড়ি চলে যেত, আর এক বউয়ের বাড়ি চলে যেত। এরা জানতো না যে ওনার কটা বিয়ে। এই কালচারটার বিরুদ্ধে রামমোহন রায় মানে, এবং এটা ছিল জঘন্যার একটা প্রথা। আর একটা প্রথা ছিল যে রাজা বা জমিদাররা মূলত অবস্থাপন্ন, তারা একাধিক বিয়ে করত, 6-7টা বউ থাকতো। ধরো তার বয়স হচ্ছে 65-66 বছর, তার কনিষ্ঠ যে বউ সবচেয়ে ছোট, তার বয়স হচ্ছে 16 বছর, তার প্রথম সন্তানের বয়স হচ্ছে 24 বছর। 16 বছরের মেয়েটির সামনে কি বৃদ্ধ মারা গেল। তখন তো 60-62-র উপর আমাদের মানুষের গড় আয়ু তো তখন কম ছিল, কারণ যেহেতু হেলথ কেয়ার সিস্টেম ছিল না, সেরকম কোনো মেডিসিন হয়নি, কবিরাজ প্রথা। তো সেই সময় এরা সতীদাহতে সবাইকে নিয়ে যেত, এই 7-8টা বউকে একসঙ্গে মেরে দিত। তার কারণটা হচ্ছে যে প্রথম বউয়ের যে যদি কোনো ছেলে থাকে বা সেকেন্ড বউয়ের যদি কোনো পুত্র সন্তান থাকে, তার সঙ্গে যেন এই কোনো মহিলা যদি জীবিত থাকে তারও তো একটা সম্পত্তির অংশ সে দাবি করতে পারে, সে দাবি করতে না পারে, সব পুড়িয়ে দেবো। কিছু ক্ষেত্রে জোর করেই নিয়ে যাও, কিছু ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক। কে আর আগুনে গিয়ে ঝাঁপতে, কে মানে আগুনে তুমি ভয়ঙ্কর, তাকে চাপিয়ে দিয়ে উপরে চিতা দিয়ে বেঁধে ফেলা হতো, হাত পা বেঁধে তাকে। কি নৃশংস ব্যাপারটা ভাবো তো। তখন তো ইলেকট্রিকের চুল্লির কোনো গল্পই নেই, ওই এমনি কাঠে পড়ে একটা লাশ মরছে, এদেরকে ঢাকঢোল দিয়ে মানে সিঁদুর ফিঁদুর দিয়ে লেপে, সারা গায়ে সিঁদুর ফিঁদুর লেপে বেঁধে দেওয়া হতো, হাত পা দিয়ে ওই কাঠের চুল্লিতে একদম পুরো বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হতো। আর তখন সাংঘাতিক জোরে কাড়া না কাড়া ঘন্টা বাজছে, যাতে ওর আত্মনাদটা শোনা না যায়। কি পৈশাচিক বিষয় তুমি ভাবতে পারো আজকে তার পিছন দিকে তাকিয়ে। সেটার বিরুদ্ধে প্রথম আইন প্রণয়নের জন্য উনি চিঠি দিয়েছিলেন গভর্নমেন্টকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা রানীর কাছে পাঠায়, রানীর কাছে পাঠায়, এবং সেটা অনুমোদিত হয়তো, শেষ পর্যন্ত অনুমোদিত হয়েছিল। এবং আইন এই রদের পর, আইনটা হওয়ার পর কি সংখ্যাটা কমতে থাকে? জেনুইনলি কমতে বাধ্য হয়। ইংরেজ কিছু কিছু জায়গায় অ্যাসার্ট করে যাতে বন্ধ করতে পারে। কিন্তু দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে যতদিন না মানুষের মধ্যে নিজের চেতনা আসবে, জোর করে তো কিছু হয় না। এই কনটেক্সটটা আমাকে বলুন, যখন বন্ধ হচ্ছে বা রামমোহন রায় যখন করছে, তখন কলকাতার ইন্টালেকচুয়াল সমাজ কি রামমোহনের ফেভারে ছিল নাকি এগেনস্টে ছিল? মূলত এগেনস্টে ছিল, কারণ তখনকার ইন্টেলেকচুয়াল কারা? ইন্টেলেকচুয়াল তো হচ্ছে যারা ওই বিদেশি, মানে ওই ইংরেজের মোসাহেব, টাকা পয়সা করেছে প্রচুর, বাইজি মোসাহেব, তোমার মোরগের লড়াই, কবুতরের লড়াই করছে, উপরে ঘুড়ি ওড়াচ্ছে, রাত সন্ধে হলেই মদ্যপান করছে, বাইজি পাড়ায় যাচ্ছে। ইন্টেলেকচুয়াল তো সেই সময় ইন্টেলেকচুয়াল বলতে তো তাই, কিছু ব্যতিক্রম ছাড়া, কিছু ব্যতিক্রম ছাড়া। তো তারা রামমোহনকে সাপোর্ট করবে কেন? যে এই লোকটা এসে আমাদের এই তো মানে আমাদের আনন্দ উপভোগ নষ্ট করতে চাইছে।
এরা তো বিদ্যাসাগরকেও অপোজ করেছে, বিদ্যাসাগরকে তো লেটেল দিয়ে মারার চেষ্টা করেছে। বিদ্যাসাগর তো ওয়াজ অ্যাটাকড যখন উনি বিধবা বিবাহ করলেন। তারা তো লিখলো যে বিধবা বিবাহ করছে বিদ্যাসাগর, এখন তো আমাদের রসাতলে চলে যাবে। মানে বিধবাগুলো তো ছিল বাড়িতে, বিধবা প্রত্যেকটা বাড়িতে একাধিক বিধবা থাকতো। যেহেতু তখন ওই সতীদাহ প্রথাটা রদ হয়েছে, বিধবা থাকতো মানে বিধবা পিসি বাড়িতে, বাপের বাড়িতে ফিরে এসছে। রদ হলে কি হবে, শ্বশুর বাড়িতে তাদের জায়গা নেই, তাদের ফিরে এসছে বাপের বাড়িতে ফিরে আসছে, এবং বাপের বাড়িতে তারা বোঝা, তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়, এবং তখনকার সময় বাড়ির যারা কর্তা তাদের সম্ভোগের শিকার হতো। আচ্ছা। এবং কোনোদিন তোমরা কেউ জানতে পারতো, তখন মিডিয়া ছিল না, জানতে পারতো যে অমুকের পিসিমা কাল রাত্রে মারা গেছে। কেন মারা গেছে? তাকে মেরে ফেলা হয়েছে বিষ খাইয়ে, কারণ পেটে বাচ্চা এসে গেছে। সেই সময়টা তুমি না এখন এইখানে বসে কল্পনা করা যাবে করতে পারবে না। নো অ্যাডমিনিস্ট্রেশন, কোনো সিস্টেম নেই। ওটাই তাই। এই যে তুমি মানে যখন কথাটা উঠলো তখন দেবেন ঠাকুরের কথা বলতে হয়। মহর্ষি দেবেন ঠাকুর কাদম্বরী দেবী প্রথমবার অ্যাটেম্প করলেন যে উনি সুইসাইড করবেন, প্রথমবারে পারলেন না। মানে কাদম্বরী দেবী যতীন্দ্রনাথের স্ত্রী, যিনি যতীন্দ্রনাথের পকেটে গোলাপ সুন্দরীর চিঠি পেয়েছিলেন বাইজির, এবং তিনি যখন অ্যাটেম্প করলেন, দুটো কারণে উনি অ্যাটেম্প করেছিলেন। এক হচ্ছে যে রবীন্দ্রনাথের জোর করে বিয়ে দেওয়া হলো, সত্যেন ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী তাড়াতাড়ি বিয়ে দিলেন, যে আমার দেওরটাকে মাথা চিবিয়ে খাচ্ছে এই জ্যোতির বউ কাদম্বরী। তো আর হচ্ছে যে স্বামী চূড়ান্ত অবহেলা, স্বামী একটি মেয়েকে অ্যাডপ্ট করেছিলেন কাদম্বরী, বাচ্চা মেয়েকে, সে মেয়েটি এই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মরে গেল। খুব প্যাথেটিক একটা সিচুয়েশন। তখন উনি অ্যাটেম্প করলেন, অ্যাটেম্প করে 3 দিন বেঁচে ছিলেন বিষ খেয়েও। ঠাকুর বাড়ি থেকে চাপা দিয়ে দেওয়া হলো, এবং কোনো পোস্টমর্টেম হলো না, কোনো মর্গে যাওয়া হলো না, সবটা দেবেন ঠাকুর নিঃশব্দে চাপা দিয়ে দিলেন। যেমন উনি চাপা দিয়ে দিলেন, দ্বারকানাথ ঠাকুরের যা যা চিঠিপত্র লেখালেখি দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে তোমাকে যদি পেতে হয়, এখন অনেক সুবিধা হয়ে গেছে, ব্রিটিশ মিউজিয়ামে পাবে, ব্রিটিশ লাইব্রেরিগুলোতে পাবে, যেটা আমাদের কাছে ডকুমেন্টেশনটা ছিল। যেহেতু উনি প্রিন্স দ্বারকানাথ ওখানে গেছেন, ওরা তো সব জিনিসটাই, সাহেবরা তো এই জিনিসটা খুব ভালো রাখতো, হিস্ট্রি এবং ডকুমেন্ট, যেটা আমরা এখানে কিন্তু ঠাকুর বাড়িতে কিচ্ছু নেই, দ্বারকানাথ ঠাকুর সঙ্গে কিচ্ছু নেই। ঠিক তেমনি কাদম্বরী দেবী সুইসাইড করেছিলেন, কি হয়েছিল তার কোনো ডকুমেন্ট নেই, সবটাই আন্দাজ। আমরা আবার ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে যে এবার তো রামমোহনের সময়টা গেল, দেন মেদিনীপুর থেকে বিদ্যাসাগর আসছেন, এবং একটা অসম্ভব পার্সোনালিটির লোক, যে ইংরেজদের দিকে, ইংরেজ যদি টেবিলের ওপর পা রেখে কথা বলেন, উনিও পা রাখছেন। 1820 পর থেকে কিরকম ভাবে চেঞ্জ, মানে 1830-40 এই সময়ের কলকাতাটা? না, তোমার সবচেয়ে বড় চেঞ্জ হলো যে 1857-তে সিপাহি মিউটিনি একদিকে যেমন ইংরেজকে ঝাঁকিয়ে দিয়ে গেল, মানে যা খুশি আমরা আর করতে পারবো না, এরকম একটা ব্যাপার এসে গেল। এবং দ্বিতীয়ত হলো যে রানীর শাসন যখন চালু হলো, রানীর শাসন মানেটা কি? রানীর শাসন মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের শাসন। তখন কি ওদের ওখানে ডেমোক্রেসি এসে গেছে? ব্রিটেনে তো ডেমোক্রেসি রয়েছে, ডেমোক্রেসি এসে গেছে, মানে রানীর শাসন, আবার পাশাপাশি প্রাইম মিনিস্টারও রয়েছে, পার্লামেন্টও রয়েছে। আমাদের যে পার্লামেন্ট এখন আমরা এখানে দেখি, আপার পার্লামেন্ট, লোয়ার পার্লামেন্ট, সেটা ওখানে এসে গেছে। ইলেক্টেড বাই পিপল অ্যান্ড নমিনেটেড বাই রানী। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, তখন অত অ্যাডভান্স। হ্যাঁ, তো সেই সময় কিন্তু ওরা ভয় পেত যে এখানে কোনো দুষ্কর্ম করলেই
এখান থেকে চিঠি চলে যেত। চিঠি গেলে যদি পার্লামেন্টের কোনো বিরোধী নেতা পার্লামেন্টে এটা নিয়ে প্রশ্ন তোলেন যে আমাদের এই ভারত সাম্রাজ্যে, আমাদের ডোমিনিয়নে এই ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে, সেটা ব্রিটিশদের মর্যাদা ক্ষুণ্ণ করবে। এতদিন তো ছিল একটা বানিয়া কোম্পানির আন্ডারে, এখন তো চলে গেল একটা দেশের কলোনি, যে দেশটা কিন্তু আফ্রিকা নয়, যে দেশটা কিন্তু যার লিগাসি 1000 years, যার হেরিটেজ, যার পৃথিবী শাসন করছে। হ্যাঁ, সে তখন কিন্তু বিদ্যাসাগরের আমলে কিন্তু বিষয়টা অতটা রামমোহনের মতো সময়ের থেকে বেটার, মানে আমি বলছি ভারতবর্ষের চেহারা আস্তে আস্তে বেটার। তখন অ্যাডমিনিস্ট্রেশনটা শুরু হচ্ছে, রেল লাইন তৈরি হচ্ছে, কমিউনিকেশন বাড়ছে, রোড বাড়ছে, এবং ব্রিটিশরা দ্রুত তাদের নিজেদের স্বার্থে শহরটাকে এবং শহরের আশপাশটাকে ডেভেলপ করে কলেজ, ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। কারণ কি, যে ওদের যদি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় তাহলে ব্রিটেন থেকে লোক এনে চালাতে পারবে না, কিছু কর্মী লাগবে। হ্যাঁ, এই যে তুমি দেখছো যে ধরো লখনৌতে বাঙালি টোলা রয়েছে, প্রত্যেকটা শহরে বাঙালি টোলা রয়েছে, প্রত্যেকটা শহরে। কেন? ব্রিটিশদের জন্য। প্রত্যেকটা রেল স্টেশনে, রেল জাংশনে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, সব জায়গায় একটা করে বাঙালি বেঙ্গলি কলোনি। ক্যাপিটাল ছিল কলকাতায়। এখান থেকে তো এদেরকে পাঠানো হতো, যাও তুমি মধ্যপ্রদেশের এই স্টেটটার দায়িত্বে চিফ সেক্রেটারি হও, কথার কথা বোঝানোর জন্য বলছি। মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে তুমি কমিশনার হয়, যে বিভিন্ন জায়গায় যে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রেসিডেন্সি কমিশনার, এগুলো তো ব্রিটিশরা তৈরি করে গেছে। পরবর্তীকালে আইসিএস এক্সাম, ওখান থেকে আইসিএস লন্ডনে পরীক্ষা দিয়ে আসছে এখানে। প্রথম তোমার আইসিএস তো ওরা বললো যে আইসিএস ভারতীয়রা আইসিএস পরীক্ষা দিতে পারবে না। তারপরে তো আইসিএস পরীক্ষা ভারতীয়দের ওরা দিতে বাধ্য হলো, যখন আইসিএস প্রথম আইসিএস হয়ে সত্যেন ঠাকুর এলেন। আর একটা বিষয় হচ্ছে, আমার একটা জানতে ইচ্ছা করে, এই যে ব্রাহ্ম সমাজ, তখন তারা কেশবচন্দ্র সেন, সোসাইটিকে কাঁপিয়ে দিচ্ছে। ব্রাহ্ম সমাজ কি কেশবচন্দ্র সেনই শুরু করেন? কেশবচন্দ্র সেন আর দেবেন ঠাকুর এই সময় তো সময় এরা ওইখান থেকে শুরু হয়। মানে এরা কাঁপিয়ে দিচ্ছে, মানে এইটার জন্যই তো বিবেকানন্দর সঙ্গে প্রথম মতভেদ। মানে বিবেকানন্দ তো দেখলাম যে হিন্দু ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেশবচন্দ্র সেনের সাথে কিন্তু রামকৃষ্ণদেবের খুব ভালো রিলেশন ছিল, ভালো রিলেশন। ইনফ্যাক্ট একটা রেফারেন্স আপনিও লক্ষ্য করবেন, রামকৃষ্ণদেব একবার স্বামীজিকে বলছেন যে কেশবের মধ্যে একটা পদ্ম আছে, তোর মধ্যে 19টা পদ্ম আছে। না, কেশব গেছিলেন তো রামকৃষ্ণের কাছে রেগুলার যেতে। হ্যাঁ, স্বামীজি বলছেন, ও মশাই, আপনাকে এমনি লোকে পাগল বলে, কোথায় কেশবচন্দ্র সেন আর কোথায় আমি, এসব বলবেন না, আরো লোকে আপনাকে পাগল বলবে। হ্যাঁ, তো সেই রিলেশনটা রামকৃষ্ণদেবের সাথে তখন ছিল, তার সঙ্গে কোনো বিরোধ নেই তো, মানে কিন্তু ওনার মাধ্যমেই শুরু ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, এই ব্রাহ্ম সমাজের মূল পয়েন্টটা কি ছিল? মূর্তি পূজা করবো না, একেশ্বরবাদ, ব্রহ্ম থেকে ব্রাহ্ম সমাজ। আচ্ছা, আমরা ব্রহ্ম, পরম ব্রহ্ম, তিনিই পরমেশ্বর। এই সিমলাতে স্বামীজির বাড়ির পাশে একটা ব্রাহ্ম সমাজের একটা পাশেই তোমার আছে, এই দিকটা আছে আদি ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন। ওইখানেই ওইখানে শুরু না, শুরুটা হয়েছিল তোমার এই কেশবচন্দ্র সেন স্ট্রিট, যেখানে ওখানে কেশবচন্দ্র বাড়িতেই শুরু হয়েছিল। কেশবচন্দ্র সেনের বাড়ি রয়েছে সেখানে। কেশবচন্দ্র সেন অ্যাকচুয়ালি কি করতেন? বণিক ছিলেন নাকি? উনি তো অরিজিনালি বণিক ছিলেন, ব্যবসাপত্র করতেন, চিকিৎসা করতেন, আবার ধর্মপ্রচারক। এখন তখনকার সময় খুব কিছু যে পেশা করতে হতো এরকম তো মানে ততটা ছিল না। কিছু লোক চাকরি করতেন আর কিছু লোক বিভিন্নভাবে উপার্জন করতেন। কেশবচন্দ্র সেনের মূল ছিল যে উনি তত্ত্ববোধিনী পত্রিকাটা করেছিলেন। উনি প্রথম তোমার এই হেমেন ঠাকুরের ছেলে, তাকে নিয়ে এই ব্রাহ্ম সমাজটাকে আরেকটু পুনর্গঠন করার চেষ্টা করলেন। কিন্তু যেটা ব্রাহ্মদের একটু সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার আগে কি রামমোহন রায়ও ব্রাহ্ম সমাজের সাথে? হ্যাঁ, রামমোহন তো ব্রাহ্ম সমাজের ইনিশিয়েশনটা করে দিয়ে গেছিলেন। শুরুটা রামমোহন তো কট্টর হিন্দু ছিলেন। রামমোহনের তো
সেই অর্থে ব্রাহ্ম তাকে বলা যাবে না, মানে যদি বলতে হয়। কিন্তু ব্রাহ্ম সমাজের ভাবনাটার স্ট্রাকচারটা রামমোহন করে দিয়ে গেছে। এরা কন্টিনিউশনটা কেন হচ্ছে কি যে এই সময়টায় দাঁড়িয়ে তুমি মানে সব মানে মুসলমান এবং বেশিরভাগ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই যে মাইকেল মধুসূদন থেকে আরম্ভ করে সমস্ত যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। একদিকে তোমার হিন্দু, কারণ ব্যাপারটা হচ্ছে যে হিন্দু ধর্মে এত জাতপাত, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি ছায়া মারাবো না তোমার, জল খেতে দেবো না। তো এই জায়গা থেকে তোমাকে যদি বের করে আনতে হয়, হিন্দুদেরকে যদি প্রোটেক্ট করতে হলে আরেকটা ধর্ম দরকার আছে, সেই ধর্মটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম। এবার বিবেকানন্দ এসে যখন বললেন যে বলো ভারত মুচি ম্যাথো চণ্ডাল তোমার ভাই, কনসেপশনটাই পাল্টে দিল, এবং রামকৃষ্ণ সেই কনসেপ্টটাকেই পাল্টে দিলেন, যেটা বিবেকানন্দ বারবার বলছেন যে ধর্মকে দোষ দিয়ে হবে না। হ্যাঁ, কারণ বিবেকানন্দ নিজে তো কায়স্থ, নরেন দত্ত, গদাধর চাটুর্যে। তো বিবেকানন্দকে কি আমরা জাত হিসেবে দেখি? প্রশ্নই ওঠে না। তাহলে তো সেইটা কিন্তু বিবেকানন্দ একদম পুরো পাল্টে দিলেন, কনসেপ্টটা। ওই 11-12 জন সন্ন্যাসী, রামকৃষ্ণদেব মারা গেছেন, বসে নিজেরা কাশীপুর উদ্যানে বাগান বাড়িতে বসে নিজেরা নিজেদের শ্রাদ্ধ করলেন, করে সমস্ত ত্যাগ করে 11 জন সন্ন্যাসী বললেন চলো ভারত ভ্রমণে বেরিয়ে পড়ি। এই ভারত ভ্রমণে বেরোলেন, ক্ষেত্রীর মহারাজার কাছ থেকে নিয়ে, তারপরে কন্যাকুমারী পুরো হাঁটছেন, ভারতবর্ষকে চিনছেন, ভারতবর্ষের যন্ত্রণাকে দেখছেন, গরিব ফুটপাতের মানুষকে দেখছেন, মাকে দেখছেন, ভারতবর্ষের মা। তারপরে সেখান থেকে উনি যাত্রা শুরু করছেন। যাত্রা শুরু করে কোথায় যাচ্ছেন? ভ্যাঙ্কুভার, একটা যাচ্ছে তোমার জাহাজ যাচ্ছে ভ্যাঙ্কুভার কোথায়? ভ্যাঙ্কুভার হচ্ছে আর্কটিক, মানে আমাদের নর্থ পয়েন্ট, কানাডার নর্থের একদম এক্সট্রিম এন্ডে প্রচণ্ড শীত। সেইখানে নামছেন বিবেকানন্দ। সেই বিবেকানন্দ সেখান থেকে 3 দিনের ট্রেনে, টানা ট্রেন চলছে, পেটে কোনো খাবার নেই, খিদে নেই, তুমি পড়েছো এগুলো যে টাকা শেষ হয়ে যাচ্ছে, কি করবেন জানেন না। হঠাৎ দেখছেন স্টেশনে নেমে একজন লোক খাবার নিয়ে, স্টেশন থেকে একটা লোক উঠে গিয়ে খাবার দিচ্ছে, মানে অলৌকিক ব্যাপার, যেরকম ঠাকুর তাহলে আমাকে ফলো করছে। মানে আমি বলছি যে এই মানুষগুলোর যে মানে কি সাংঘাতিক সাহস, তুমি শুধু সাহসটা, মানে একটা লোক অনির্দিষ্টের পথে আমি পেরিয়ে পড়লাম, শিকাগোর মহাধর্ম সম্মেলনে যাব, যেখানে আমার নাম এনলিস্টেড নেই, বা তার আগেও ধরুন যে টাকা নেই, পয়সা নেই, একটা চটি পরে একটা লোক হেঁটে বললো ভারতবর্ষ ঘুরবো। লোকে বলছে যে লোকটা কোথার থেকে এসছে, যখন বিদেশে গেছে, আমেরিকায় নেমেছে, বলছে একটা উদ্ভট টাইপের ড্রেস, মাথায় পাগড়ি পরে, একটা ড্রেস নিয়ে কাঁধে একটা ঝোলা, কে কোথার থেকে এসছে এই কার্টুন ক্যারেক্টারটা? এই জায়গা থেকে ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে যদি কেউ প্রথম মানে প্রতিষ্ঠিত করে থাকেন, রবীন্দ্রনাথ ঠাকুর নন, বিবেকানন্দ। 1903 উনি চলে গেছে, তবে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন 1913। তবে ওই ধর্ম মহাসভাতে আরো 2 জন বাঙালি, সম্ভবত বাঙালিকে নেই, একজন সাউথ ইন্ডিয়ান ছিলেন, ভারতীয় সম্ভবত ছিলেন, ভারতীয় 2 জন ছিলেন। একজন ছিলেন অতুল, আমি নামটা খেয়াল করতে পারছি না, ব্রাহ্ম সমাজ বা কাউকে একটা রিপ্রেজেন্ট করার জন্য উনি ছিলেন, যিনি পরবর্তীকালে এসে বিবেকানন্দর অ্যাকচুয়ালি সমালোচনা করেন এবং তার নামে বদনাম করেন, রাইট, বদনাম করেন। মানে উনি প্রচারক হিসেবে ছিলেন না, উনি বোধহয় দর্শক হিসেবে ছিলেন। উনি এসে এখানে বিবেকানন্দের নামে একেবারে নিম্নমন্দ, এবং আসার পরেও তো বিবেকানন্দকে নিয়ে নিম্নমন্দের যাহা বিতর্ক হয়, দক্ষিণেশ্বরে ঢুকতে দেয় না, যেহেতু ওই কালাপানি পেরিয়ে এসেছিল। আচ্ছা, এইখানে আমি আর একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুর এদের তো মোটামুটি সমবয়সী, 2 বছরের ছোট বড়। বিবেকানন্দ যখন শিকাগো থেকে ফিরছেন, একটা চরম নাম ডাক খবরের কাগজে তাকে নিয়ে লেখা হচ্ছে, তখন কি রবীন্দ্রনাথের ওই স্ট্যাচারটা হয়ে গেছিল? 1890-90 ওই সময় 1890-90 রবীন্দ্রনাথের সেই স্ট্যাচারের ধারে কাছে রবীন্দ্রনাথ নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ ছিল, এটা আমি সেই সময়কার লেখায় পড়েছি, রবীন্দ্রনাথ ছিল মূলত তোমার বাইজি এবং ওই হালকা যে সমস্ত গান টান হতো সেই সবের জায়গায় রবীন্দ্রনাথ, ব্রহ্মসঙ্গীতটা বাদ দিলে রবীন্দ্রনাথ ছিলেন মূলত
প্রেমের আহ, কবিতা, হুম প্রেমের গান লিখছেন, এবং সেইটা লোকের কাছে ভালো লাগতো। মানে ধরো ওনার যেই গান জাগরণে যায় বিভাবরী, এইসব গানগুলো তখন সব বাড়িতে, আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা, চলছে অল্প এসব অল্প। চলছে। কিন্তু মানে রবীন্দ্রনাথকে নিশ্চয়ই একটা নতুন প্রতিভা এসছেন। রবীন্দ্রনাথ 18 বছর বয়স তখন, তখন উনি ভানু সিংহ লিখে ফেলেছেন, ভানু সিংহের পদাবলী এবং মৈথিলি ভাষায়, সম্পূর্ণ অন্য ভাষায়। এটা নিয়ে কথা হবে না, কিন্তু রবীন্দ্রনাথের আহ, সমাজে প্রতিষ্ঠা অর্জন ওই নাম ডাকটা হয়নি তখন। অনেক পরে। মানে উনি প্রথম বিলেতে যাচ্ছেন 18 বছর বয়সে, ভানু সিংহের পদাবলী লিখে সত্যেন ঠাকুরের সঙ্গে, আবার ফিরে আসছেন। সেকেন্ড টাইম যেতে গিয়ে গেলেন না, কাদম্বরীর জন্য মন খারাপ করলো, ফিরে এলেন। তারপরে অনেক পরে আবার বিলেতে যাচ্ছেন, তখন উনি গীতাঞ্জলি লিখে ফেলছেন। সেই গীতাঞ্জলি, রথি ঠাকুর তখন জন্মে গেছে, রথি ঠাকুরকে নিয়ে উনি বিলেতে যাচ্ছেন, এবং সেটা মেট্রো স্টেশনে ফেলে রাখছে, হারিয়ে যাচ্ছে, সেটা পরে পাওয়া যাচ্ছে। কিন্তু মানে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন বিংশ শতাব্দীতে। রবীন্দ্রনাথ হয়েছেন, যেখানে ঊনবিংশ শতাব্দীর শেষেই বিবেকানন্দ ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে পরিচয় করেছে। ভারতবর্ষ ধর্মের দেশ, ভারতবর্ষ তত্ত্বের দেশ, ভারতবর্ষ বেদের দেশ, ভারতবর্ষ উপনিষদের দেশ, এবং গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তখন আসছে। বেলুড় মঠ প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের ছোটবেলায় বামপন্থী যারা ছিলেন তারা তো রামকৃষ্ণদেবের ভয়ঙ্কর বিরোধী ছিলেন বেশিরভাগই। মানে আমাদের ছোটবেলা বামপন্থীদের মাধ্যমে কেটেছে, এবং তখন আমরা বই পড়েছি যে রামকৃষ্ণ। আপনার কোন কলেজ ছিল? আমার বিদ্যাসাগর কলেজ। আচ্ছা। হিন্দু স্কুল, বিদ্যাসাগর কলেজ, তারপরে বালিগঞ্জ সায়েন্স কলেজ। তো তখন শুনেছি যে রামকৃষ্ণ দেবের এই মত হচ্ছে, রামকৃষ্ণদেব নাকি রেগুলার আফিম খেতেন, আফিম খেয়ে এইসব লিখতেন, এবং মা কালীকে উনি হ্যালুসিনেশন দেখতেন। তুমিও বোধহয় কিছু কিছু পড়েছো। এবং এমন ব্যঙ্গ করে বলতো, এখন আমার সেগুলো তারা চলে গেছেন। আমার অবাক লাগে যে এত বছর, এত প্রজন্ম পেরিয়ে রামকৃষ্ণদেব সমানভাবে আরো রেলিভেন্ট হয়ে উঠেছেন। যখন যত ক্রাইসিস সমাজে বাড়ছে, তত মানুষ রামকৃষ্ণদেবের প্রতি আসক্ত হচ্ছে। তখন বলতো, রামকৃষ্ণ তোমাকে কে, ঠাকুর তোমাকে কে চেনাতো, যদি না চেনাতো অচিন্ত, মানে অচিন্ত কুমার সেনগুপ্ত সেই সময় রামকৃষ্ণদেবের জীবন লিখেছেন। প্রথম রামকৃষ্ণকে নিয়ে তার প্রথম জীবনী লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত, এবং রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, তা প্রচুর বিক্রি। তাই নিয়ে তখন ওরা বামপন্থীরা ব্যঙ্গ করতো। আমার তাই মনে হয় যে দেখো, কালের বিচারে কে থাকবে কে থাকবে না আমরা কেউ জানি না। এই তোমার সঙ্গে আমি বসে আছি, আজ থেকে 50 বছর পরে আমিও থাকবো না, তুমিও তখন থুত্তুরে বুড়ো হয়ে যাবে। কিন্তু তখন আমাকে কতজন মনে রাখবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কি রেখে গেলাম? সমুদ্রের ধারে কি শুধু নুড়িই করলাম? দু একটা পাথর কি পাইনি? একদমই তাই। আমার আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, এই তো ইতিহাস একটা পডকাস্টে শেষ হবে না। এই যে সময়টা 1850 সাল, তারপরে ধরুন বা ওই সময়টা করে আমরা শুনছি যে সিমলা বাড়ি থেকে বিবেকানন্দ রোজ যাচ্ছেন দক্ষিণেশ্বরে, সাথে মহেন্দ্রনাথ দত্ত যাচ্ছেন। ইনফ্যাক্ট বিবেকানন্দ প্রথম জীবনে বিদ্যাসাগরের স্কুলে চাকরিও করতেন, এবং বিদ্যাসাগর তাকে বার করে দেয়। বিদ্যাসাগর তার জামাইয়ের কথায়, মানে জামাইটা ছিল অতীব পাজি, তাকে বাদ দিয়ে মানে বার দেয়। তিনি নাকি ইয়ে করতেন, মানে ঠিকঠাক পড়াতেন না, এবং ছাত্রদের কাছ থেকে নানাবিধ সুযোগ সুবিধা এইসব একটা বলেই মেট্রোপলিটন স্কুল থেকে 2 বছর পড়িয়েছিলেন, তারপরে বিবেকানন্দকে বের করে। যেটা নিয়ে মহেন্দ্রনাথ পরে বলেছিলেন যে গোটা ভারতবর্ষকে শিক্ষা দিল তাকে বিদ্যাসাগর মহাশয় বের করে দিলেন। যাই হোক, আমি বলছি এই সময় ট্রান্সপোর্ট সিস্টেমটা কি ছিল? মূলত তোমার তো পালকি মেয়েদের জন্য, আর এ ছিল জুড়ি গাড়ি। গাড়িটা কি? জুড়ি গাড়ি হচ্ছে যেটা তোমার টাঙা, ওই ঘোড়ার গাড়ি, দুটো ঘোড়ার গাড়ি, যারা রইস তারা দুটো ঘোড়া, যারা একটা ঘোড়া। এই যে রোডটা আমাদের, এই যে হাতিবাগান বা
চিতপুর এগুলো তখন তৈরি হয়ে গেছে রাস্তা? হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল এভিনিউটা অনেক পরে তৈরি হয়েছে। আচ্ছা, মানে দক্ষিণেশ্বর অব্দি তখন রাস্তা আছে? তখন দক্ষিণেশ্বর অব্দি একটাই রাস্তা, গঙ্গার ঘাট ধরে, নিমতলা ঘাট ধরে সোজা তোমার ডালহৌসি দিয়ে, তুমি ডালহৌসির ওখানটা ভাবো, ওই ডালহৌসির পেছন দিক দিয়ে, কুমারটুলির মানে পেছন তোমার দিক দিয়ে, বাবুঘাট, বাবুঘাট দিয়ে রাস্তাটা যেটা আছে, বাবুঘাট দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে। আর বাবুঘাটের পরে তো কলকাতা ছিল না তখন, যেটাকে আমরা আলমবাজার বলি, ওই রাস্তাটা ওটা ছিল একদম আলমবাজার, বরানগর হয়ে হয়ে আলমবাজার, দক্ষিণেশ্বর অব্দি তখন ছিল। তখন কিন্তু বাবুঘাট ছিল শেষ। আচ্ছা, বাবুঘাট, তারপরে প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাট, এই তিনটে ঘাটের পরে কলকাতা ছিল নেই। না। কলকাতা ছিল না, বাকি ছিল একটা সরু রাস্তা ছিল যেটা আদিগঙ্গার পাশ দিয়ে দিয়ে ওই তোমার ইয়েতে কালীঘাটে যেতাম, কালীঘাটে যেতেন এরা এবং ডাকাতের খপ্পরে পড়তেন। মাঝে ডাকাতে কালীর মন্দির ছিল। মানে কালীঘাটের ওখানটাও তখন অত ডেভেলপ হয়নি না, কি ডেভেলপমেন্ট, কিছু ডেভেলপমেন্ট ছিলই না। সতীপীঠ, সেটা দেখতে তীর্থযাত্রীরা আসতেন এবং তীর্থযাত্রীরা অনেকে ডাকাতের কবলে পড়তেন, মরে যেতেন। বিভিন্ন জায়গা থেকে, পুরী থেকে আসতেন, তোমার বিভিন্ন জায়গা থেকে জাহাজে করে, আমরা পড়ছি কাগজে, এবারে ইতিহাসে, জাহাজে করেও এই প্রিন্সেপ ঘাটে এসে তারা থামলেন। সেখান থেকে সশস্ত্র লোকজন তাদেরকে নিয়ে যাচ্ছে এসকর্ট করে কালীঘাটে নিয়ে আর যাচ্ছে। এই কলকাতা পোর্ট দিয়ে তখন বাণিজ্যটা চলছে, পুরোদমে চলছে। তখন তো চলছে। গঙ্গা এরকম এখনকার মতো অগভীর হয়ে যায়নি। আর হাওড়া ব্রিজের আগেও তো একটা অপশনাল ব্রিজ ছিল তো বোধহয়, সময় পল্টন ব্রিজ, পল্টন ব্রিজ ছিল। পল্টন ব্রিজ ছিল, যেটাতে তোমার ওই ভাঁজ হয়ে যেত, যেখানে জুড়ি গাড়ি যেত। পরবর্তীকালে হাওড়া ব্রিজটা অসাধারণ। মানে মূল ডেভেলপমেন্টটা তাহলে 1900 সালের পর থেকে শুরু হয়, ট্রাম বা ইত্যাদিগুলো শুরুটা তার আগে। 1900 সালের পর থেকেই মূলত শুরু হয়। 1900 সালের পর থেকে কমিউনিকেশন শুরু হয়। 1900 সালের পর থেকে তোমার বিপ্লবীদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনও শুরু হয় 1900 সালের পর থেকে। 1857 পর তো অনেকটা সময় স্বাধীনতা আন্দোলন ছিল না, একদম স্তীমিত হয়েছে। একটা স্তীমিত। 1897-তে 93-তে প্রথম জাতীয় কংগ্রেস, বোধহয় 1887-তে বিলেতে জাতীয় কংগ্রেস তৈরি হলো। সেটাকে সুরেন বন্দ্যোপাধ্যায়, উমেশ বন্দ্যোপাধ্যায়, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, যে ভারতের নিজস্ব একটা প্ল্যাটফর্ম দরকার, এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো সম্ভবত 1887-88। সেটা তো আমাদের দেখে নিতে হবে, এখন অত তো খেয়াল থাকে নেই। না। তারপরে 1893-94 সালে এই জাতীয় কংগ্রেস। যে বাঙালির যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতাকামী অনুশীলন সমিতি হচ্ছে, এটা তো হচ্ছে কংগ্রেসের সঙ্গে ওদের একটা মত পার্থক্য। কংগ্রেস বলল, কংগ্রেস হয়ে যাওয়ার পরে যারা এই উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেশ ব্যানার্জি, এরা যেমন একই সঙ্গে কংগ্রেস করছেন, ওরা বলছেন ব্রিটিশদের সঙ্গে আমরা স্বাধীনতা দরকার নেই। আচ্ছা, আমরা ব্রিটিশরা আমাদেরকে আরেকটু এম্পাওয়ারমেন্ট দিক, মানে ব্রিটিশরা থাকুক মাথার উপর, কিন্তু আমরা আমাদেরকে কিছু স্বরাজ দিক, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনগুলো আমাদের হাতে দিক, এইটা বলছে। কিন্তু এটারই বিরুদ্ধে এই অনুশীলন সমিতি, যুগান্তর, এরা বললো না না, ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করে কিচ্ছু হবে না, ভিক্ষা ফিক্ষা দিয়ে কিছু হবে না, পাঞ্জা কষে নিতে হবে। তখন তাদের ঘাঁটি হয়ে উঠল চন্দননগর, এই হুগলির অন্য পাটটা, যেখানে যারা তখনও অবধি ফরাসিদের রয়েছে। এই অরবিন্দই তো তাই, এখান থেকে ওর নামে যখন কেস হলো, এখান থেকে রাত্রের অন্ধকারে গঙ্গা থেকে তোমার চন্দননগরে গিয়ে উঠলেন, চন্দননগর থেকে সোজা পন্ডিচেরি। তো আমি বলছি যে পুরোটাই অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, এই যে সমিতিগুলো তৈরি হয়েছিল, সব সশস্ত্র বিপ্লব। এটাই পরবর্তীকালে একত্রিত হয়ে তুমি বলতে পারো মানুষের ক্ষোভ, আমাদের নতুন একজন নেতাকে আমরা পেলাম, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছেন স্বামী বিবেকানন্দের একজন গ্রেট ফলোয়ার। এবং উনি মানে ওই লোকটাই প্রথম ভারতীয়কে স্বপ্ন দেখালো যে আমরাও পারি। মানে একটা মানুষ কতটা সেই সময় সাহস করে, ভাবো তুমি, যে জার্মানি থেকে সাবমেরিনে করে পুরো জাপান যাচ্ছেন। কারণ জাপানে তার গুরু রয়েছেন রাসবিহারী বসু, সে তার আগেই চলে গেছেন জাপানে।
তিনি জাপান ফোর্সের সঙ্গে অ্যালি করছেন করে মানে অ্যাক্সিস অ্যান্ড অ্যালাইড ফোর্স, তো জাপানদের সঙ্গে হাত মিলিয়ে আন্দামানকে স্বাধীন করা, আন্দামানের বিপ্লবীদের ছেড়ে দিয়ে তাদের একটা অংশকে দিয়ে এসে আজাদিন ফৌজে করা, স্বরাজদ্বীপ আর হ্যাঁ স্বরাজদ্বীপ নাম চেঞ্জ করলেন। তারপরে সেখান থেকে তাদের নিয়ে এসে যারা বন্দী ছিল তাদের একটা অংশকে উনি নিয়ে এসে সিঙ্গাপুরে প্রথম আজাদিন ফৌজ তৈরি হচ্ছে। এবং সেখানে ভারতীয় যারা ব্রিটিশ ফৌজে ছিল তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের আজাদিন ফৌজে নিয়ে আসা হচ্ছে। এবং আজাদিন ফৌজ সামনে জাপানি ফৌজ উপর থেকে প্লেনে প্রোটেকশন দিতে যাচ্ছে আর আজাদিন ফৌজ এগিয়ে যাচ্ছে। এবং সেই প্রথম হিন্দু মুসলমান একসঙ্গে, যে ব্রিটিশ ডিভিশনটাকে অস্বীকার করে তোমার ভারতবর্ষ স্বাধীন করার লক্ষ্যে আমাদের মৈরাং মানে ইম্ফলের আগের একটা গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তখন তো হ্যাঁ ভারতবর্ষের মূল ভূখণ্ডে চলে এসেছিল। তখন তো যখন চলে এলো সেই সময় তুমি যদি দেখো যে সেই সময় আমেরিকা 2টি বোম ফেললো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা কি জাপানের কন্ট্রোলে ছিল? তো বার্মা পুরো জাপানের কন্ট্রোলে। বার্মা সিঙ্গাপুর থেকে বার্মা হয়ে আরাকান পার হয়ে, মানে তখন ব্রিটিশ বার্মা হারিয়ে ফেলেছে, সিঙ্গাপুর হারিয়ে ফেলেছে। সিঙ্গাপুরও ব্রিটিশ ছিল, হারিয়ে ফেলে ওরা তখন বার্মা দিয়ে ইন্ডিয়াতে ঢুকে গেছে। ইম্ফলের আগে মৈরাং গ্রাম ছিল, এখনো ওখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত আছে। মৈরাং গ্রাম অব্দি ওরা এসছিলেন। আসার পরে দুর্ভাগ্যজনকভাবে নেতাজি কিন্তু সেই টিমটাতে নেই। নেতাজি কিন্তু সিঙ্গাপুর থেকে পুরোটা কন্ট্রোল করছেন। নেতাজি ওই মৈরাঙে আসেননি, কিন্তু আজাদিন ফৌজ এসেছিল। আচ্ছা, এই সময় কিন্তু একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে 9th আগস্ট। হ্যাঁ 6 আর 9 হ্যাঁ দুদিন হিরোশিমা নাগাসাকি, ওই দুটোতে দুটো বোম ফেললো। কারণ ওরা ওই মেরুদণ্ডটা ভেঙে গেল। জাপান পার্ল হারবার অ্যাটাকটা না করলে হয়তো এটা হতো না। করলো, ওটাকে ভেঙে দিল। এবার জাপান সারেন্ডার করলো। জাপান সারেন্ডার করতে আমাদের স্বাধীনতার স্বপ্ন নেতাজির মাধ্যমে শেষ হয়ে গেল। তারপরেও শেষ হয়নি। তারপরে যখন আজাদিন ফৌজের সঙ্গে চলছিল, তোমার ওদেরকে যখন কোর্ট মার্শাল করতে যখন নিয়ে গেছে ব্রিটিশরা দিল্লিতে বিচার করতে, সেই সময় কিন্তু নৌবিদ্রোহ হয়েছিল। যেখানে ইন্টারেস্টিংলি তিনটে পতাকা একসঙ্গে উড়েছিল। কংগ্রেসের পতাকা, কমিউনিস্ট পার্টির পতাকা, মুসলিম লীগের পতাকা একসঙ্গে উড়েছিল। তারপরেও কিন্তু এটা নিয়ে আমার মতবিরোধ আছে, আমি কারো সমালোচনা করতে চাই না। তারপরেও কিন্তু এই মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের মেলানোর কোনো সদিচ্ছা আমরা দেখতে পাই না ইতিহাসে। গান্ধী ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে নোয়াখালীতে দাঙ্গা ছিলেন ওখানে। নোয়াখালীর ভয়ঙ্কর দাঙ্গা, একটার পর একটা দাঙ্গা হচ্ছে। কলকাতায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হচ্ছে, এবং মানে হিন্দু মুসলমান সম্পর্কটাকে একবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেইটা কিন্তু কারণ জওহরলাল নেহরু বলছেন, আরে বাপুজি আপনি কতদিন এই হিন্দু মুসলমানের প্রীতি দেখাবেন? আমার তো বয়স হয়ে যাচ্ছে, কবে চেয়ারে বসবো। এটা নিয়েও একটা আলাদা এপিসোড, যে কেন আমরা ভাগ হলাম। আবার অনেকে বলবেন ভাগ হলাম বলেই বেঁচে গেলাম। না ভাগ হলাম, যদি না ভাগ হতো তাহলে বাংলা, তখন অবিভক্ত বাংলাদেশ, যেটাতে তোমার সোহরাবর্দী প্রধানমন্ত্রী হয়েছিলেন, যে সময় ক্যালকাটা কিলিং হয়, সেই সময় টোটাল 58% ছিল মুসলিম আর 42% ছিল হিন্দু, অবিভক্ত বঙ্গদেশ। এখানে একটা ইন্টারপ্রিটেশন আছে, আমরা তো সেই সময় দেখিনি। ইন্টারপ্রিটেশন আছে যে এটা যদি শ্যামাপ্রসাদ না থাকতেন, তাহলে শ্যামাপ্রসাদ না থেকে যদি পশ্চিমবঙ্গ থেকে কেটে বের না করতেন, ওই যে চাপ সৃষ্টি করা হয়েছিল। কারণ শরৎ বসু, নেতাজির দাদা, বলেছিলেন যে না, ওটা আমরা আলাদা ইন্ডিপেন্ডেন্ট বাংলা চাই। হ্যাঁ, একটা কনসেপশন ছিল পাকিস্তান আলাদা, ইন্ডিয়া আলাদা, বাংলা আলাদা। হ্যাঁ,
তখন ব্রিটিশ বললো না আমরা দুটো দেশ দেবো, তখন শ্যামাপ্রসাদ অ্যাডামেন্ট যে আমাদের ভারতীয় হিন্দুদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য একটা জায়গা, ওয়েস্ট বেঙ্গল করতে হবে। এই ইতিহাসটা না মানে তুমি যত পড়বে তোমার মনে হবে যে তোমার আলাদা শেষ আলাদা, নয়। হ্যাঁ, আলাদা আলাদা শেষ নেই। ইন্টারপ্রিটেশন, এবং প্রত্যেকটা ইন্টারপ্রিটেশনই যুক্তি আছে। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, যে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হুম। গোটা পৃথিবীর বুকে বাঙালিকে রিপ্রেজেন্ট করে এইরকম 3-4 জন মানুষ, ডেফিনেটলি তার মধ্যে রবীন্দ্রনাথ থাকছেন, সুভাষচন্দ্র বসু থাকছেন, বিবেকানন্দ থাকছেন, এর বাইরেও আমি বলছি সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। উদয় শঙ্কর, পিসি সরকার, হুম, বাঙালিকে যাদের নামে পৃথিবী চেনে। আমি বিদেশে অনেকবার গেছি, বিদেশে গিয়ে আমি দেখেছি যে এই কয়েকটা নামকেই চেনে। আপনার সাথে সাক্ষাৎ হওয়া গ্রেটেস্ট বাঙালি আপনার কি মনে হয়? খুব বিতর্কিত বিষয়। আমি বহু মানে হুম। আমার গ্রেটেস্ট বাঙালি তো খুব একটা পাইনি। হুম, আমি যাদেরকে পেয়েছি তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে খুব শ্লাঘা বাঙালি, মানে আমি শ্লাঘা অনুভব করেছি অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে, অমর্ত্য সেনের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে, যে হ্যাঁ সেই বাঙালি। এখন তো উনি অথর্ব হয়ে গেছেন, মানে আমি হ্যাঁ, বলছি অনেক। 2012-13-তে উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে ইকোনমিক্সে আমরা শান্তিনিকেতন গিয়ে আমার একটা দীর্ঘ আড্ডা বেড়েছিল। আচ্ছা, এই মিড ডে মিলের কনসেপশনটা কি ওনার আইডিয়া থেকে প্রতিচি, এসেছিল? হ্যাঁ প্রতিচি ট্রাস্টের আইডিয়া। আচ্ছা, এবং ওনার আরেকটা আইডিয়াও সাংঘাতিক, যে মানে প্রগতি মানে হচ্ছে কমিউনিকেশন। এটাও আমার কাছে মনে হচ্ছে দারুণ আইডিয়া, যে এই যে ওনার কনসেপ্ট যে কমিউনিকেশনটা যত হুম। বাড়বে তত সেই দেশ তত এগোবে। হুম, ধরো দুর্গাপুরে একটা ডিমের ফ্যাক্টরি রয়েছে, সেই ডিমটা কলকাতায় 1-1.5 ঘন্টার মধ্যে না পৌঁছলে ডিমটা নষ্ট হয়ে যাবে বা মাছ নষ্ট হয়ে যাবে। তো যত কমিউনিকেশন ভালো থাকবে তত তো ওই দুর্ভিক্ষকে এড়ানো যাবে, তাই না? দুর্ভিক্ষ হয় কখন? হুম। যে এক জায়গায় একটা খাবার রয়েছে আর একটা জায়গায় খাবারটা পৌঁছে গেল। সেই জায়গাটাতেই আমাদের থেকে আমরা আজকের ডেটের ইকোনমিক্সে বুঝতে পারি যে কেন চীন আমাদের থেকে এগিয়ে গেছে, এবং Logic. এখন ওরা কমিউনিকেশন করে যাচ্ছে। তুমি অনেক লক্ষ্য করে বেশি, দেখো, অনেক। করে যাচ্ছে, দে স্টিল ডুইং ইট। টিবেটিয়ান, ইন্ডো টিবেটিয়ান ওই পাশ দিয়ে একটা বিরাট রাস্তা বানাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে। চীন লাদাখ অন্তত আমাদের থেকে 10-15 বছর এগিয়ে গেছে। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত উপকার। 10-15 বছর তো অবশ্যই গিয়েছে। এবং মানে চীনে আমি গিয়ে আমার মনে হয়েছে যে ওরা হুম। পৃথিবীর কাউকে পরোয়া করে না, জানো তো? হুম। কাউকে পরোয়া করে না। 1949 সালে একটা দেশ স্বাধীন হলো, যারা একসাথেই স্বাধীন হয়েছে। আমরা 47, ওরা 49। ইনফ্যাক্ট 1990 সাল অব্দি আমাদের জিডিপি ওদের থেকে বেশি ছিল। তারপরে ওরা কি করলো, ওই বাজার অর্থনীতির সঙ্গে এত সুন্দরভাবে কমিউনিজম মানে আমাদের সোশ্যালিজমকে, আমরা কমিউনিজম বলবো না, সোশ্যালিজম, সমাজতন্ত্রটাকে ওরা বাজার অর্থনীতির মধ্যে এনে ফেললো। এইটার যে দেং জিয়াওপিংয়ের যে থিওরি, যে বেড়াল সাদা না কালো আমি দেখবো না, আমি বেড়ালটা ইঁদুর ধরতে পারলেই হলো, সেটা কিন্তু চীনকে বিরাট এগিয়ে দিয়ে। আর একটা অ্যাডভান্টেজ ওরা পেয়ে গেছে কোথাও গিয়ে, আলটিমেটলি তো আমেরিকান কোম্পানিগুলোই ওদেরকে বড়লোক করেছে। তো হ্যাঁ, ওখানে আমেরিকা দেখে নিয়েছে আর একটা দেশকে বড়লোক করলে কি হয়। ফলে ইন্ডিয়া যে পাথটা ফলো করেছে, রাস্তাটা অত সোজা হবে না, কারণ হ্যাঁ, আমেরিকা ভয় পাচ্ছে জানে তো। এখন যার একটা কি হয়, যে কারণে আজকে এতগুলো ট্যারিফ বা ইত্যাদি এগুলো বসাচ্ছে, এবং ভারত চীনের দিকে হেলছে, হুম। রাশিয়ার দিকে হেলছে, কেননা তো বুঝে গেছে যে আমি ওই চীনের, কারণ তুমি আমেরিকা কেন, তুমি ইউরোপের কোনো দেশে যাও, আমেরিকায় যাও, দেখবে সমস্ত জিনিসে তোমার জামা থেকে আরম্ভ করে, ঘড়ি থেকে আরম্ভ করে সব লেখা আছে মেড ইন চায়না, মার্কেটেড বাই আমেরিকা। হুম। এমনকি নিউ ইয়র্কে প্রথমবারে আমরা গেছিলাম গ্রেহাউন্ড বাসে, ওদের মানে রাষ্ট্রীয় বাস আর কি, আমাদের যেরকম স্টেট বাস, সমস্ত আমেরিকার, পুরো আমেরিকা মানে ইউএসকে জুড়ে রেখেছে। পরের বারে গিয়ে দেখলাম যে গ্রেহাউন্ড ঝিমোচ্ছে, সেখানে একটা চাইনিজ কোম্পানি, নামটা আমার মনে নেই, বসে আছে। গ্রেহাউন্ড যে ভাড়াতে নিয়ে যাচ্ছে তার থেকে অন্তত $10-15 কম, এবং তার সঙ্গে খাবারও দেবে। ও ঝিমোচ্ছে, অথচ ওই কোম্পানিটা আমেরিকায় বসে আমেরিকার রোড ট্যাক্স দিচ্ছে, আমেরিকার সমস্ত ট্যাক্স দিয়ে
ওই সস্তায় নিয়ে যাচ্ছে। আমি তো প্রথমবারে, সেকেন্ড বারে আমি যখন আমেরিকায় গেলাম, আমি সাহস পেলাম না যে মাল তো চাইনিজ, মাঝ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট। তারপরে দেখলাম আমাকে আমাদের বন্ধু গৌতম বললো, তুমি বেকার এই করছো, গ্রেহাউন্ড একদম ধসে গেছে, তুমি ওটাতেই ওঠো। এই যে গত 23 সালে যখন গেলাম, তখন চাইনিজ বাসে গেলাম, বিউটিফুল সিস্টেম, ভেতরে পেছনে বাথরুম টাথরুম, সে গ্রেহাউন্ডের থেকে অনেক বেটার, ভেতরে সুন্দর মিউজিক বাজছে, তোমাকে খাবার দিচ্ছে। কেন আমি যাব? তো আমেরিকা তো হাড়ে হাড়ে বুঝে গেছে, ওদের দেশে বসে ওদের ঘাড়ের উপর দিয়ে ওরা ব্যবসা ওই করে। একটাই সমস্যা ভারতবর্ষের কাছে আছে যে আগামী 15-20 বছর আর একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে যে চীন যেটাকে আটকেছে। আমরা আমাদের তরুণ প্রজন্মকে কি কাজে লাগাতে পারছি? আমাদের এই যে বিশাল পপুলেশন প্রত্যেক দিন বেড়ে চলেছে, অশিক্ষা এবং কুশিক্ষা, এর থেকে কি আমরা বের করে আনতে পারছি? আমরা যারা বেরিয়ে এসছি বা আমাদের পরের প্রজন্ম বেরিয়ে আসছে, তারা তারপরের প্রজন্মকে নিয়ে যাবে। কিন্তু যারা ধরো একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামে, বিহারের প্রত্যন্ত, আমি পশ্চিমবঙ্গ বলছি না, বিহারের প্রত্যন্ত গ্রামের দোসাদ মানে অচ্ছুত দলিতদের ফ্যামিলিতে জন্মেছে, তাকে তো কোনোদিন লেখাপড়া শেখানোর কথা জগজীবন রামের মেয়েও ভাবেনি, ও নিজেও বেরিয়ে এসছে, ভাবেনি কিন্তু। এবং এই কোনো সরকারই ভাববে না, কারণ ওরা হচ্ছে আসল ভোট ব্যাংক। সো আমরা তো, আমাদের আড্ডা তো জমেই গেছে, সব শেষে আরেকবার ফিরে আসছি আমি শুরুতেই যেটা বলেছিলাম, যে বইমেলা আমাদের একটা বই প্রেমীদের কাছে একটা দারুণ জায়গা, আমাদের ফেস্টিভ্যাল বলতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে এই বইমেলার সাথে যুক্ত রয়েছেন। বইমেলা, কলকাতা বইমেলার আবেগ, ইতিহাস, ইমোশন, এগুলো নিয়ে একটা গোটা এপিসোড পরে হতে পারে। আপনি একটু ছোট করে আমাদের বলুন যে এক হচ্ছে আমরা কি কি পেতে চলেছি, আর দুই হচ্ছে এতদিন এই বইমেলাটা চালিয়ে আপনার কিরকম এক্সপিরিয়েন্স হলো? আমার যেটা উপলব্ধি হয়েছে এতদিন ধরে বইমেলা চালিয়ে, সেই কথাটাই আগে বলি, সেটা হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ বা বাংলা বলেই সম্ভব। আমাদের মধ্যে, বাঙালির মধ্যে যে পড়ার প্রবণতা আছে, আমি কাউকে ছোট না করেই বলছি, অন্যান্য বহু রাজ্যে আমরা বইমেলা করি, যেখানে বাঙালি রয়েছে সেখানে সেই বইমেলাগুলো সুপার সাকসেসফুল হয়। কিন্তু যেখানে বাঙালি নেই, ধরো পশ্চিমবঙ্গের পরে সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকা হচ্ছে ত্রিপুরা, ছোট্ট রাজ্য। এই কলকাতা বইমেলার পরে বেশি মানুষ আসেন ত্রিপুরায়। শিলচর, একটা আবেগ আছে বাংলা বই বাঙালির। যেখানে বাঙালি নেই, মানে বই পড়ার অভ্যেসটা আজকে বাঙালির আছে বলেই কলকাতা বইমেলা আমরা বুক বাজিয়ে বলতে পারি, কলকাতা বইমেলা লার্জেস্ট অ্যাটেন্ডেড বুক ফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। লাস্ট ইয়ারে 27 লক্ষ মানুষ 12 দিনে এসছেন। এটা তো পশ্চিমবঙ্গ বা বাংলা বলেই সম্ভব। বাংলাদেশে যেমন 21-এর বইমেলা লক্ষ লক্ষ মানুষ আসেন। তো আমি মানে বাংলাদেশের কথাটা বলছি এই জন্য, যেখানে বাঙালি আছেন, সেখানেই বই পড়া। ডাজন্ট ম্যাটার কোন ধর্মের বাঙালি আছে, বাঙালি থাকলেই কালচারের মধ্যে রয়েছে। আমাদের মধ্যেই বই পড়ার, এই যে তোমার সঙ্গে আড্ডা হচ্ছিল, যে বই পড়াটা আমাদের কাছে একটা যেন নিয়মিত একটা জীবনযাপনের একটা অংশ। এটা সব জাতির মধ্যে নেই, তো আমাদের মধ্যে আছে। আমাদের বই পড়ার হ্যাবিট, তুমি বলতে পারো আমাদের ছোটবেলায় আমাদের কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তো ছিলই না, কোনো রিক্রিয়েশনের জায়গা ছিল না। এখন একটা মোবাইলেই আমি সব রকম রিক্রিয়েশন পেয়ে যাচ্ছি। তাছাড়াও অজস্র ওটিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। কিন্তু আমাদের সামগ্রিক যদি একটা দিন ধরি, তাতে কি 24 ঘন্টার মধ্যে আমাদের ঘুম, খাওয়া দাওয়া বাদ দিয়েও যে সময়টা থাকে, সেখান থেকে 1 ঘন্টা 2 ঘন্টা হলেও মোটামুটি শিক্ষিত পরিবারের বাঙালিরা বই পড়ে। বই পড়ে মানে বই পড়ে মানে বইয়ের নেশাতেই বইটা পড়ে। কেউ ঘুমানোর জন্য বই পড়ে, নিদ্রা আকর্ষণের জন্য, কেউ কিছু জানার জন্য বই পড়ে, কিন্তু বই পড়ে। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। এবং তোমাকে বলছি যে কলকাতা বইমেলা আমি যখন যুক্ত হয়েছিলাম সেটা বহুদিন আগে। আমি জানি না তখন তোমার বয়স কত। এই মানে আমি বইমেলায়, যেবার বইমেলা পুড়ে গিয়েছিল সেবার আমি গ্রাউন্ডের দায়িত্বে ছিলাম। এবং তারপরে দীর্ঘদিন
সালে আমি জয়েন্ট সেক্রেটারি, 2004 সাল থেকে সেক্রেটারি, তারপরে মাঝখানে প্রেসিডেন্ট, এখন আবার সেক্রেটারি। এই মানে বইমেলার শীর্ষেই আছি, কারণ আছি মানে আমাকে রেখেছে আমাদের গিল্ড, আমাকে ভোটে আমাকে রেখেছে। কারণ এই বইমেলাটা না আমাদের কাছে একটা, কি বলবো, আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। ধরো এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এখন আমি ভাবছি আমাকে দিল্লিতে 23শে অক্টোবর যেতে হবে। 23শে অক্টোবরে গিয়ে একটা ন্যাশনাল ডে সেলিব্রেশন, সেখানে সকলের সঙ্গে দেখা করতে হবে, তারা যাতে কলকাতা বইমেলা আসে, যাতে কলকাতা বইমেলায় মানুষ যায় কি শুধু বই কিনতে, তা তো নয়, তার সঙ্গে মানুষ যায় থিম প্যাভিলিয়নের গুলো দেখতে। বিদেশি যারা লেখক আসেন তাদের সঙ্গে তাদের একবার চোখের দেখা দেখতে। কত আর্টিস্ট গিটার নিয়ে গান করছে, তারপরে তোমার বিভিন্ন সেলিব্রিটিরা আসছেন। সেলিব্রেশন একটা কলকাতার, তুমি বলতে পারো যে একটা হচ্ছে শীতকালীন সেলিব্রেশন। শীতকালীন দুর্গাপুজোর পরে বাঙালি জীবনের সবচেয়ে বড় সেলিব্রেশন হচ্ছে এই কলকাতা বইমেলা। এবং আমি অত্যন্ত গর্বিত যে এই বইমেলার সঙ্গে, যার ফলে আমার অন্যান্য যে পরিচয় না, তুমি এই ফেসবুকের কথাটা বললে, কিন্তু অন্যান্য জায়গায় বেশিরভাগ জায়গাতেই ওই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্ণধার এই ত্রিদীপ চট্টোপাধ্যায়ের আড়ালে আমার অন্যান্য পরিচয়গুলো, কারণ ওটা এত বড় পরিচয় হয়ে উঠেছে। এবং সেটার জন্য আমি খুব গর্বিত যে আমি আসার পরেই এই কলকাতা বইমেলা, আমাদের এই টিমটা আসার পরে, আমি বলবো না, আমার সঙ্গে যে একটা টিম আছে তারা আসার পরেই কলকাতা, ধরো তুমি 1993-94 কলকাতা বইমেলা হতো, কিন্তু এত বড় তো নয়, এত মানুষ তো আসতেন না, এত বই তো বিক্রি হতো না, এত প্রকাশক তো থাকতেন না। প্রথমে বইমেলার তো ব্রিগেডের না, প্রথম বইমেলা 1976-এ, তখন মাত্র 53টা স্টল হয়েছিল, 32 জন প্রকাশক অংশগ্রহণ করেছিলেন। 3 মার্চ থেকে হয়েছিল, তখন আমি কলেজে পড়ি। অনেক পরে? হ্যাঁ, তখন আমি কলেজে পড়ি, 1976। তারপরে তোমার ব্রিগেড হল 1983। বলছি আমি আমার জীবনের প্রথম দিকে স্মৃতি জবে থেকে আছে তখন থেকে বলছি। হ্যাঁ, রাইট। বইমেলার ইতিহাসটা অনেক। তারপরে ব্রিগেড হল 1983-তে, এবং 1983-তে ব্রিগেডের মেলা দেখে গিয়ে ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের কুচুমাও ছিলেন প্রেসিডেন্ট। উনি বললেন যে আমরা আগে ইন্টারন্যাশনাল স্ট্যাটাস দিলাম, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে নামটা ঢুকলো। তারপরে সত্যিকারই যদি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার হতে হয়, তাহলে সেটা কিন্তু 1997 সালে, যেবারে ফ্রান্স আমাদের ফোকাল থিম কান্ট্রি হলো, যেবারে আগুন ধরলো। সেই 97-তে আগুন ধরার পরে আবার বুদ্ধদেব ভট্টাচার্যের অসাধারণ মানে সাপোর্টে, তখন উনি মুখ্যমন্ত্রী নন, তথ্য সংস্কৃতি বইমেলা শুরু হলো। এবং তখন বিরোধী নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জিও তখন পুরোপুরি বইমেলাকে সাপোর্ট করেছিলেন, বুদ্ধবাবুর এই যে উদ্যোগটাকে, সরকারের উদ্যোগে যে বইমেলা নতুন করে শুরু হলো, সেটা 97। কিন্তু 97 থেকেই কিন্তু আসলে বইমেলার জয়যাত্রা শুরু। কারণ ওই সারা পৃথিবী বইমেলাকে জেনে গেল প্রথমে আগুনের জন্য, এটা একটা ভয়ঙ্কর ঘটনা ইতিহাসে। দ্বিতীয় হচ্ছে সেবারই প্রথম ফ্রান্স ফোকাল থিম কান্ট্রি হলো, তার পরের বছর হলো ব্রিটেন, তার পরের বছর হলো বাংলাদেশ, তার পরের বছর হলো ব্রাজিল। এইভাবে বিদেশি পার্টিসিপেশনগুলো আমাদের থিম কান্ট্রি হওয়াটা শুরু হলো। এই থিম কান্ট্রি হওয়াটাই কলকাতা বইমেলার কেমিস্ট্রিটাকে পাল্টে দিল। কারণ বহু মানুষ যারা বিদেশে যেতে পারেন না, তারা ওই থিম কান্ট্রিতে দেখে সেই দেশটা সম্পর্কে জানতে পারেন, সেই দেশের সাহিত্য সংস্কৃতি, সেই দেশের মানুষ আসছেন, লেখক আসছেন, পারফর্মাররা আসছেন। আপনার গত বছর যেরকম জার্মানির একটা বিশাল দল এসেছিল, মাঝখানে তো মিলন মেলা প্রাঙ্গণে, এখন তো আমরা পার্মানেন্ট চলে গেছি, এখন তো সল্টলেকের ওটার নামই হয়ে গেছে বইমেলা প্রাঙ্গণ। উই আর গ্রেটফুল টু আওয়ার চিফ মিনিস্টার মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্ল্যান করেছিলেন হয়তো, বা তার মধ্যে ছিল, আমাদের বলেও ছিলেন যে উনি মিলন মেলা যখন নতুন করে হয়, যে উনি মিলন মেলায় আমরা ফিরে যাব। তো আমার মনে আছে যে বছর 4 আগে, বছর 4 নয়, বছর 3 আগে, 2022 সালের বইমেলায় মিলন মেলা রেডি। 2023 থেকে আমরা হয়তো মিলন মেলায় চলে যাব। আমি মঞ্চ থেকে দিদির কাছে রিকোয়েস্ট করলাম যে আমরা চাই এখানেই থাকতে, কারণ সল্টলেক সর্ব অর্থে মিলন মেলা থেকে লোকেশন দেখতে গেলে অনেকটা ভালো, কারণ একটা শহরের মধ্যে আর 4-5টা বেশ সবুজ গাছগাছালি আছে। দ্বিতীয়ত কমিউনিকেশন দিক থেকে ওখানে মেট্রো রয়েছে, ওখানে বাস সার্ভিস রয়েছে। মিলন মেলাটা সেই দিক থেকে একটু আউটস্কার্ট, এবং মানে আমরা যারা প্রকাশক
তারা মিলন মেলাতে গিয়ে যে মানুষ জনসমাগম এবং বিক্রি পেয়েছে তার থেকে অনেক বেশি বিক্রি সল্টলেকে হয়েছে। আচ্ছা, সেই মুহূর্তে এটাই মমতা ব্যানার্জির কারিশমা। সেই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করে দিলেন যে আমরা সহমত, আমি নামকরণ করে দিলাম বইমেলা প্রাঙ্গণ। এটা বই গিল্ডকেই দিয়ে দেওয়া হলো। গিল্ডকে দেওয়া হলো মানে গিল্ডের কোনো মানে স্টেক সেই অর্থে নেই, প্রতি বছর এখানেই হবে। গিল্ডের দাবিটাই প্রধান। গিল্ড যদি চায় এখানে কাকে দেওয়া হবে, এই মাঠে কাকে দেওয়া হবে না, গিল্ড উইল ডিসাইড। আরবান অ্যান্ড মানে ইউডি পুর নগর উন্নয়ন দপ্তর মাঠের এবং রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু সমস্তটা গিল্ড সুপারভাইজ করবে। এটা একটা বিশাল মানে সুবিধা এবং প্রাপ্তি আমাদের কাছে, যে বারবার আমাদের এই লোটা কম্বল নিয়ে এদিক ওদিক ঘুরতে হবে না। এবং একটা জায়গায় হলে কি আগের বছরের থেকে কি কি আপডেট বা আপগ্রেড করতে হবে, সেটা কি জিনিসে অসুবিধা হয়েছে গত বছর, সেটা সুবিধা হবে। যেমন এর মধ্যে আমরা ঠিক করে ফেলেছি এবার আমরা কি কি চাই, এক্স্যাক্টলি হয়ে অলরেডি আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিচ্ছি, এবং সেটা কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে। মাঠটার কি কি জায়গায় কোন কোন স্টল হবে। আর এবারে তো আপনার হাওড়া থেকে সরাসরি মেট্রো চলে যাচ্ছে, ফলে বিশাল একটা সুবিধা, কমিউনিকেশনের সুবিধাটা আরো অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে আর আটকাবো না, কিন্তু আমি বারবারই যেটা বলেছি যে আমার খুব ইচ্ছা, আজকে তো মোটামুটি শুরুর দিকের কলকাতাটা নিয়ে আমরা আলোচনা করলাম, এরপরে পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে বা 1900 সালের পরবর্তী যে 1900 থেকে 1947 এই অংশটা নিয়ে পরে আমরা একটা এপিসোড আপনার সাথে করবো। বইমেলার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আর আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অজস্র ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, এতক্ষণ আড্ডা মেরে। আমার একেবারেই মনে হয়নি যে এটা কোনো একটা ফর্মাল অনুষ্ঠান। না, আমিও অনেক কিছু জানতে পারলাম, দর্শকরাও জানতে পারলো। তবে আপনাদের আর কি কি জানার ইচ্ছা সেগুলো কমেন্ট করে জানাবেন। আমরা ওনার এই ব্যস্ত মুহূর্তের থেকেও একটু সময় বার করে নিশ্চয়ই নিয়ে আসবো। আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ, না চাইতেই শেষ করতে হচ্ছে, তবে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ তোমাকেও।